সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা সম্পর্ক নিয়ে কথা বলবো, ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে ভালোবাসার মানুষটি, সে মানুষটি আমার মানে বিবাহ বন্ধনে কেউ হতে পারে, থাকা কেউ হতে পারে, বা বিবাহ বন্ধনে যাবার আগেও আমরা হয়তো ভালোবাসার সম্পর্কে ঢুকে যাই। সেই ভালোবাসার মানুষটির সাথে আমার কি একটা একতরফা সম্পর্ক চলছে কিনা। তো একতরফা সম্পর্ক বলতে কি বোঝাচ্ছি আমরা, সেটা আমাদের অতিথিরা নিশ্চয়ই আলোচনা করবেন। তো এই যে সম্পর্কটা কি একতরফা হয়ে যাচ্ছে কিনা, সেটা আসলে অপর মানুষটির কি কি আচরণ দেখলে আমরা বুঝতে পারবো। অপর মানুষটি কি কি ধরনের মুখভঙ্গি করছে, কি মানুষ শরীরের ভাষা দিয়ে অনেক কিছু প্রকাশ করি। তো তার যে আচরণ, বিভিন্ন ধরনের আচরণ হচ্ছে, সেই আচরণগুলোর মধ্যে কি কি ধরনের আমরা সংকেত বা বার্তা দেখলে বুঝবো যে সম্পর্কটি কেমন যেন একতরফা হয়ে যাচ্ছে। একজনই শুধু প্রচেষ্টাটা দিচ্ছে, অন্যজন তেমন প্রচেষ্টা দিচ্ছে না, সম্পর্কে আছে আর কি, এরকম একটা ব্যাপার। তো আমরা সেটা হলে আমরা কি করব, সেটা হলে আমাদের খুব কষ্ট হয়। তো সেটা আমাদের আসলে কি কি আচরণ থেকে বুঝবো, সেটা হচ্ছে একটা ব্যাপার। আর সেটা হলে তো ডেফিনেটলি যে মানুষটি এটা অনুভব করে তার ভীষণই কষ্ট হয়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে যারা এসছেন আজকে আলোচনা করার জন্য অতিথি হিসেবে, তারা আগেও এসছেন আমাদের অনুষ্ঠানে। একজন হচ্ছেন ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস। চিরঞ্জীব, স্বাগত। চিরঞ্জীব হচ্ছে একজন মনোরোগ বিশেষজ্ঞ। আরেকজন হচ্ছে বিলকিস খানম। বিলকিস, তোমাকেও স্বাগত। বিলকিস একজন মনোবিজ্ঞানী এবং প্রশিক্ষিত মনোবিজ্ঞানী। ও কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ওখানে একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে এবং অনেক দিন ধরে কাজ করছে, ভালো কাজ করছে। তো আশা করছি আমাদের অনুষ্ঠানে আজকাল পুরোটার সময় আমাদের অতিথিরা অনেক কিছুই আমাদেরকে হেল্প করবেন বুঝতে। তো কে আগে বলবে? তুমি আগে বলো। আমি বলছি। থ্যাংক ইউ ম্যাডাম, আজকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি শুরুতেই একটি কথা বললেন যে একতরফা সম্পর্ক, প্রচেষ্টা হয়তো একজনের দিক থেকেই থাকছে। তো একতরফা সম্পর্কে আসলে আমরা হয়তো প্রেমের একটা সম্পর্কে হয়তো আমরা শুরু করি, কিছুটা সময় পর হয়তো দেখা যায় যে এটা একদিক থেকে সব প্রচেষ্টাগুলো থাকছে। আমি যদি আমার প্রেমিককে একদিন কিছু লাল গোলাপ উপহার দেই, আমার কিন্তু একটা প্রত্যাশা থাকবে সেও হয়তো কোনো একদিন আমাকে কিছু একটা উপহার দিবে আমাকে খুশি করার জন্য। কিন্তু হয়তো আমরা সেগুলো পাই না বা দেখতে পাই না। কিংবা আমি হয়তো সবসময় দেখছি যে তিনি সাইকোলজিক্যালি অ্যাবসেন্ট থাকছে, মানে ভবিষ্যতের পরিকল্পনা আমরা যেগুলো করছি হয়তো আমার দিক থেকে আমি শুধু শেয়ার করে যাচ্ছি, তার দিক থেকে এগুলো পাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে সম্পর্কে কিন্তু প্রায়শই আমাদের দ্বন্দ্ব দেখা দেয়। তো দ্বন্দ্বর পরবর্তীতে দেখা যায় যেই মানুষটা একতরফাভাবে ভালোবাসছে সেই হয়তো আগে যে সরি বলছে, দ্বন্দ্বটা মেটাতে চেষ্টা করছে, দ্বন্দ্বটা মেটাতে চেষ্টা করছে, স্যাক্রিফাইসগুলো তিনি করছে, কিন্তু অপর প্রান্তের মানুষটা থেকে সেগুলো পাচ্ছি না। এবং ডিসিশন মেকিং বা প্ল্যানিং, যে আমরা হয়তো আজকে কোথাও ঘুরতে যাব বা ওই দিন ওটা করব, এগুলো ওই মানুষটার থেকেই আসে, অপর প্রান্তের মানুষটার দিক থেকে আসে না। তো আসলে একতরফা সম্পর্ক কিন্তু ভীষণ কষ্টের, কারণ যেহেতু আমরা দুজন ইনভলভ হয়েছি, একসাথে ইনভলভ হয়েছি, যে কোনো সম্পর্কেই কিন্তু প্রত্যাশা, প্রাপ্তি, প্রদানের বিষয়টা থাকে। রোমান্টিক সম্পর্কে তো এটা আরও বেশি থাকে। তো সেই সময় যখন দেখি যে না, আমি আসলে যতটা দিচ্ছি ওই মানুষটা থেকে পাচ্ছি না, তখন কিন্তু আমাদের অনেক বেশি মনে কষ্ট পাই, আমাদের একা ফিল হয়। মানে একটা সম্পর্ক থেকেও কিন্তু আমি খুব একা ফিল করি, হতাশ হয়ে যাই, কানেকশনটা পাই না, কেমন যেন মানে মিনিংফুল কানেকশনটা পাই না। রিলেশনশিপে একটা ব্যালেন্স থাকে না, যেটাকে আমরা ইমব্যালেন্স রিলেশনশিপ বলতে পারি। এবং এই সম্পর্কগুলো কিন্তু দেখা যায় যে খুব বেশি দিন আমরা রাখতেও পারি না। হয়তো একটা পর্যায়ের পর যে মানুষটা একান্তই শুধু নিজে প্রচেষ্টা করে যাচ্ছে, সেও কিন্তু একটা পর্যায়ে এসে থেমে যায়। তার মনে অনেক প্রশ্ন জাগে যে আমি আসলে কতদিন এটা টেনে নিয়ে যেতে পারবো, মনে হয় তখন, তাই না? অন্য মানুষের কাছ থেকে ওরকম যখন প্রতিদানটা পাচ্ছে না, নিজেকে খুব ছোট মনে হয়। চিরঞ্জীব, একটু একটা ফোন নিয়ে আসি, একটা ফোন চলে এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। আমার মূলত আমি আমার দুইটা সমস্যা শেয়ার করতে চাচ্ছিলাম। শিওর, আমি প্লিজ। প্রথমটা দিয়ে বলি। আমার বয়স 20, আমি এখন আপাতত একজন স্টুডেন্ট। আমার একটা প্রবলেম যেটা আছে, আমার স্ট্যামারিং এর প্রবলেম আছে। আচ্ছা, মানে আমি তোতলা কথা বলতে গিয়ে আটকে যাই। বুঝতে পেরেছি। তো হচ্ছে এই গেটা মূলত আমার ক্লাস 3-4 থেকে হয়েছে, তার আগে ছিল না। আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা যে একটু শূন্য করে দিতে হবে, কারণ এই কোটা শোনা যাচ্ছে। হ্যাঁ,
ওকে, মূলত এটা আমার ক্লাস 3-4 থেকে সমস্যাটা আছে। আমি কিসের গত সমস্যা? আমি আমি গত 2 সপ্তাহ ধরে একজন সাইকোলজিস্ট দেখাচ্ছি আমার অন্য আচ্ছা, একটা একটা ইস্যুতে। স্ট্যামারিং, আরেকটা কি? না, আমি একটা স্ট্যামারিং নিয়ে বলছি, আরেকটা একটু পরে বলছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। জি, তো আমি গত 3 সপ্তাহ ধরে আমার অন্যান্য কিছু ইস্যুজের কারণে সাইকোলজিস্ট দেখাচ্ছি। হুম, তো তিনি যেটা মূলত বলেছেন, এই স্ট্যামারিংটা আমার কোনো ফিজিক্যাল প্রবলেম না, আমার অ্যাংজাইটির একটা হ্যাঁ, সোম্যাটিক সিমটম বা এই ধরনের কিছু একটা বলেছিল, যার কারণে হচ্ছে। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে মানে এই স্ট্যামারিং এর কারণে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি কমে যায়। আমি নর্মালি খুব বেশি অপরিচিত মানুষদের সাথে কথা বলতে পারি না। হুম, তো মূলত এতে কাজ করার জন্য আমি তার কাছে সেশন নিচ্ছি, আমার অ্যাংজাইটি রিলেটেড এবং আরো কিছু সমস্যা আছে। তার বাইরে কি আমার স্পিচ থেরাপি নেওয়া উচিত বা এই ধরনের কিছু কিনা, আচ্ছা, যে আমি কোথায় সাইকোলজিস্ট নিতে যার পারি বা কাছে যাওয়া জি, হয়েছে, মানে জি, সে জি, কি আমার সাইকোলজিস্ট হচ্ছে জি, আমি নাম, সাইকোলজিস্টের নাম হচ্ছে নামটা বলার আব্দুল দরকার? হামিদ। ওকে, সরি। আচ্ছা, নামটা জি, বলার আমি দরকার মূলত নেই, সে সাইকোথেরাপিস্ট তো, তাই না? জি, জি, সাইকোথেরাপিস্ট। আমি হ্যাঁ, ওকে, ম- 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 মনোবিকাশ কেন্দ্রে দেখাচ্ছি আচ্ছা, আচ্ছা, আসলে। বুঝতে পেরেছি আমরা। তো জি, ওটা জি, একটা জি, কেন্দ্র, যেখানে তো ওটা একটা জি, সংস্থা। তো এই আচ্ছা, হুম, জি, তো এইটা মূলত আমার একটা প্রবলেম, এবং হুম, হচ্ছে মানে আমি মূলত জানতে চাচ্ছি যে আমার এই ট্যামারিং সমস্যাটার সমাধানে আমি আর কি পদক্ষেপ নিতে পারি, মানে কোনো স্পিচ থেরাপি বাংলাদেশে ব্যবস্থা আছে কিনা বা কিছু। আচ্ছা, এটা আমার হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা, এবং আমার দ্বিতীয় প্রশ্ন যেটা আমার মেইন ইস্যুস মূলত হুম, বর্তমানে হচ্ছে, আমি মূলত ছোটবেলা থেকে, আমার বয়স এখন 20, আমি এইচএসসি মানে 20 বলতে 19, আমি এইচএসসি 23 পরীক্ষাতে পাশ করেছি। তো আমি ছোটবেলা থেকে আমার স্কুল লাইফে মানে আমি খুব ভালো ছাত্র ছিলাম। হুম, ভালো ছাত্র বলতে খুবই ভালো ছাত্র। আমি মানে বোর্ডে র্যাঙ্ক করা স্টুডেন্ট, হুম, দক্ষিণবঙ্গের অনেক বেস্ট স্কুলের ফার্স্ট বয় ছিলাম। আচ্ছা, তাছাড়া মানে বিভিন্ন অলিম্পিয়াডে, ডিভিশনাল, ন্যাশনাল এমনকি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে আমার অ্যাচিভমেন্ট আছে। ওকে, তো যাই হোক, সো এই পর্যন্ত আমার এইচএসসি পর্যন্ত লাইফ খুবই ঠিকঠাক ছিল। হুম, পেপারে আমার ছবি লেখা থাকতো, আমার গল্প, কবিতা বিভিন্ন ন্যাশনাল পেপারে ছিল। হুম, তবে তারপরে ইন্টারমিডিয়েটের সময় থেকে, আমি যখন ইন্টারমিডিয়েট সময় আমি কলেজ করতে ঢাকায় আসি, হুম, সেখানে একা থাকতাম। তো তখন থেকে মূলত আমার তার ঠিক আগে হুম, এসএসসির পরে আমার লাইফে একটা ইনসিডেন্ট হয় মূলত। আমার খুব ক্লোজ একজন রিলেটিভ মূলত সুইসাইড অ্যাটেম্প করেছিল, মানে আমার ঠিক চোখের সামনে ঘটেছিল। তো আবার একটু তারপর বলতে থেকে হবে, কথাটা আর একটু পরিষ্কার করতে হবে। মূলত আমার একজন খুব ক্লোজ রিলেটিভ ক্লোজ একজন সুইসাইড রিলেটিভ সুইসাইড করেন, সুইসাইড অ্যাটেম্প নিয়েছেন? অ্যাটেম্প করেছিল। আচ্ছা, জি, জি, তিনি এখন সুস্থ আছেন। আচ্ছা, তবে সেই জিনিসটার ইফেক্ট আমার ওই সময় অনেক বেশি পড়েছিল, কারণ তখন হঠাৎ আমার লাইফে প্রথমবার আমি ফ্যামিলি থেকে আলাদা হুম, একা থাকছিলাম ঢাকায়, প্লাস অনেক বেশি ডিস্টার্বিং পিরিয়ড ছিল। তো আচ্ছা, তখন মূলত আমার একাডেমিকে অনেক বেশি সমস্যা ওটার দেখা প্রভাব দেয়। পড়েছিল, হ্যাঁ, জি, জি, অনেক বেশি প্রভাব পড়েছিল। ওটা আমি পড়তে পারতাম, আমার মানে মানে আমার স্বপ্ন আসতো যে সেই রিলেটিভটা বিভিন্নভাবে মারা যাচ্ছে। আমি আচ্ছা, অনেক সময় কাঁদতাম, মানে আমি জাস্ট বলছি না কোন রিলেটিভ, অনেকে হয়তো শুনে জানতে পারে, আমার খুব ক্লোজ একদম। হুম, যাই হোক, তো তখন পড়ালেখায় অনেক সমস্যা হচ্ছিল। আমি কলেজে আমি কারোর সাথে কথা বলতাম না, একদম আমি চুপ হয়ে গেছিলাম, একদম উল্টা। আমি স্কুল লাইফে খুবই পপুলার ছেলে ছিলাম, আহা, সব ধরনের অ্যাক্টিভিটিতে গেছিলাম, আমি একদম চুপ ছিলাম, হুম, কোনো কোচিং এ যেতাম না, একা সারাদিন শুয়ে বসে থাকতাম, কলেজে কোনো পড়া বুঝতাম না, হুম, কলেজে কোনো পরীক্ষায় ফেল করা শুরু করি, মানে অনেক খারাপ হয়েছিল শুরু। হুম, হুম, তবে ফার্স্ট ইয়ার যায় খুব বাজে ভাবে, সেকেন্ড ইয়ারেও প্রায় সেম, ভেবেছিলাম কাম ব্যাক করতে পারবো, ততটা হয়নি। লাস্টে এইচএসসি 2-3 মাস আগে এত বাজে অবস্থা ছিল, মানে আমার হার্ট বিট অনেক হাই হতো, ইয়ে হতো, প্লাস হাত পা ঘেমে যেত, আমার দম বন্ধ হয়ে যেত প্রায় প্রায়। আমার আচ্ছা, আহ, কখন কাঁদবো কাঁদবো না সেই ইমোশনটা আমার কন্ট্রোলে থাকতো না। আমি মনে হচ্ছিল আমি মানে ইমোশনালি নাম হয়ে যাচ্ছি। সেই, পরে তখন একজন সাইকোলজিস্ট এসে দেখায়, অল্প কিছু সেশন আমার বেশ হেল্প হয়। হুম, তারপরে এইচএসসি দিই, এইচএসসি তে আলহামদুলিল্লাহ A+ এসেছে, খুবই কম এসে ওঠে, মানে আমি এটা জানি আমার আমার মানে অ্যাডাপ্টেবল ক্ষমতাটা বেশ ভালো, আমি খুব কম সময়ে শিখতে পারি। লাইক আমি এইচএসসি মনে হয় ফুল সিলেবাসটা 1 মাসে মনে হয় কভার করেছি, মানে এক আচ্ছা, মাস আচ্ছা, 1 মাস ওকে, 10 দিনে। ওইটা আমি জানি পারি, বাট সমস্যা তারপরে অ্যাডমিশনে, যেখানে এই যে আমার অ্যাডমিশন পিরিয়ড শেষ হয়েছে কেবল, বাট হুম, আমার এই যে আমি এখনো সেভাবে কোথাও চান্স পাইনি, সত্যি বলতে গেলে। রিজন যেটা মানে হচ্ছে
যেটা মানে আমার মেন টার্গেট ছিল বুয়েট। আমি চেয়েছিলাম আমি হয়তো একাডেমিকে এক ইয়ার ড্রপও দিব, তাতে ভালো করে দিতে পারি, বাট ফাইনালি ভাবি যে দিয়ে এইচএসসি আলহামদুলিল্লাহ এসেছে নাম্বার। আর আমার মেন টার্গেট ছিল বুয়েট, বুয়েট ছাড়া অন্য কিছু না। মানে আমার অ্যাসপিরেশন সবসময় অনেক হাই রাখি আমি। এবং মূলত ওই বুয়েটের পরীক্ষা খারাপ হয় কিছু কারণে। মানে প্রথমত এইচএসসিতে আমার A+ এসেছিল, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাম্বার একটু কম ছিল, 84% ছিল। আমি ভেবেছিলাম বিগত বছরের রেকর্ড অনুযায়ী বুয়েটের ফিট লিস্টে আমার নাম আসবে না, মানে প্রিলি পরীক্ষা দেওয়ার জন্য 20,000 স্টুডেন্ট সিলেক্ট করা হয়তো আসবে না। আমি তখন ডিসাইড করি বুয়েট বাদ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেন্টার টার্গেট জন্য পড়তে থাকি। বাট ফাইনালি পরীক্ষার 1 মাস আগে সামহাও কিছু কারণে 4-5 দিন আমি প্রিপারেশন নিতে পারি। তখন ওই যে জার্নিতে ব্রেক আসে, তখন আমার মতে আমি এটা নিশ্চিত ছিলাম আগামী 23-24 দিন যদি আমি বেস্ট হয়ে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট 1000 সিরিয়ালের মধ্যে থাকবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবো। এটা আমি কেন জানি মানে তখন আমি একদম পড়তেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে যদি না হয়, মানে হোয়াট ইফ না হয়। তো আমার অ্যাসপিরেশন অনেক হাই থাকে, বাট আমার পারফরমেন্স আমার খুব লো থাকে। আমার খুব ভয় করে যে আমি যদি বেস্ট এফোর্টটা দেওয়ার পরেও ঠিকঠাক রেজাল্ট না পাই, এই কারণে আমি অনেক সময় আমার বেস্ট রেজাল্টটাও আমি দিতে পারি, চাই না। তো এইসবের কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা খুব খারাপ হয়। এরপরে চুয়েট রাজশাহী ইউনিভার্সিটি, ওইগুলো অত সিরিয়াসলি দিইনি। মানে আমার অ্যাসপিরেশন আমি সবসময় অনেক হাই রাখি, এবং আমি জানি না আমি কি ইলিউশনে ভুগি না কি। এবং তারপরে এই গুচ্ছবর্তী পরীক্ষা, সেখানে আমি টার্গেট একদম পিএসসি, এটা অনেক টপ সাবজেক্ট, সেটার জন্য করবো। 2 মাস টাইম আছে, যথেষ্ট টাইম পারবো। আমি জানি আমার ফুল প্ল্যান করা থাকে যে কি করলে কি হবে। আমি যখন পড়া শুরু করি, আমি টার্গেট রাখি যে আজকে দিনে এই পড়বো, এই পরীক্ষা দেবো। যেই আমি মানে পরীক্ষা, মানে যদি পরীক্ষা আমি এস্টিমেট করে 80% পাইতে হবে, আমি যদি একটু কম পাই আমি ভাবি যে আই এম ভেরি ব্যাড। মানে আচ্ছা, আর একটা জিনিস, আমি নিজেকে খুব ছোট মনে করি। আমার অবশ্য মনে করি আমার 5 যত অ্যাচিভমেন্ট ছিল সব মিথ্যা। মিথ্যা বলতে আমি ভাবি হয়তো আমি লাকি ছিলাম, হয়তো কম্পিটিশন বেশি হার্ড ছিল না, হয়তো জাজমেন্ট ভুল ছিল, বা এমন কিছু। আমি একদম লজিক্যালি বিশ্বাস করা শুরু করেছি যে আমার মতো কিছু নাই। এটা একটা। তো যাই হোক, এই পরীক্ষার সময় সফটওয়্যার প্রিপারেশনের জন্য যখন পড়ি, আমি দেখি যে মানে যদি 80% আমি টার্গেট করি, আজকের দিনে পরীক্ষা 80% পেতে হবে। একটু যদি কম পাই আমি ভাবি আমি খুব খারাপ। যদি 80% একটু বেশি পাই, 85%, 90%, তখন আমি ভাবি যে হয়তো প্রশ্ন সহজ ছিল, এই জন্য আমি পারছি। বুঝেছি। হ্যাঁ, এটাকে বলা হয় এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল, মানে বাইরের কোনো কারণে হয়েছে আর কি। মানে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল যদি কারো থাকে, তাহলে তখন নিজের মানে নিজের এবিলিটিটাকে আমরা তখন এনজয়ও করি, এটাকে স্বীকৃতিও দিতে পারি আর কি। তো বাইরের কারণে হয়েছে মানে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল যাদের থাকে, তুমি এই দুটো টার্ম একটু পড়ে নিও, এটা নেটেই তুমি পাবে। নেটে গেলে এক্সটার্নাল এবং ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল তুমি নেটে খুঁজে পাবে, আই এম শিওর। তার মানে তোমার এভরিথিং ইজ ডিউ টু আদার রিজনস, ডিউ টু এক্সটার্নাল রিজনস, এটা তুমি মনে করতে থাকো, তখন নিজেকে আর ক্রেডিটটা দিতে পারো না। আমাকে একটা প্রশ্নের একটু উত্তর দাও, আমাদের অতিথিরাও প্রশ্ন করবেন। সেটা হচ্ছে যে তোমার ছোটবেলা থেকে তোমাকে পড়ালেখার ব্যাপারে বা যে কোনো অ্যাচিভমেন্টের ব্যাপারে তোমাকে মানে কি ধরনের মেসেজগুলো দেয়া হতো যে তোমাকে অনেক অ্যাচিভ করতে হবে, অনেক ভালো করতে হবে, আমাদের মুখ উজ্জ্বল করতে হবে, এই ধরনের মেসেজগুলো কি তুমি পেয়েছো? ওকে, আমি বলি না, আমার মা বাবা খুব বেশি কখনো প্রেশার দেয়নি। এবং আমারও না, মানে ক্লাস 10 পর্যন্ত আমি বলি আমার জীবনে কখনো টার্গেট ছিল আমি ফার্স্ট হবো। আমি পড়ালেখাকে খুব বেশি এনজয় করতাম, আমি জাস্ট পড়তাম। আমার টার্গেট ছিল না ফার্স্ট হবো, আমার ইয়ে ছিল আমি চেষ্টা করবো, আমি সেই ইয়েতে ছিলাম। এবং মা বাবা সেভাবে ডিরেক্ট কখনো প্রেশার দেয়নি, না কখনো প্রেশার তো দেয়নি। বাট মানে যেটা আজীবনই ভালো করে আসছে একদম ছোটবেলা থেকে, সব স্কলারশিপ, মানে সব গোল্ডেন, এবং সেটার জন্য অনেক প্রশংসাও তো পেয়েছো নিশ্চয়ই। জি জি, তুমি যে ভালো করেছো সেটার জন্য অনেক প্রশংসাও তো পেয়েছো। প্রশংসা পেয়েছি, প্রশংসা পেয়েছি, প্রশংসা করতো, মা বাবাও করতো, আশেপাশে উৎসাহ প্রশংসা এগুলো পেয়েছো আর কি, এবং তোমার আরো ভালো করার প্রণোদনাটা বেড়ে গেছে আর কি। হ্যাঁ হয়তো। আর একটা সমস্যা রিসেন্টলি যেটা, মানে আমি যখন কোনো একটা এস্টাবলিশড প্রফেশন দেখি, তাহলে আমি একদম মানে শুধু কল্পনা করি না, ফুল প্ল্যান করি যে এটা হওয়ার জন্য আমার কি কি করতে হবে, আমার এটা করতে হবে, এটা হওয়ার জন্য এখানে পড়তে হবে,
এখানে পড়ে এখানে যাব, এই এই রেফারেন্স লাগবে, এই মানে অনেক ওয়ার্কশপ ভবিষ্যতের লাগবে। পরিকল্পনা করতে থাকো, জি জি যেটা জি আমাদের জি জি কিন্তু আসলে অ্যাংজাইটি তৈরি করে। হ্যাঁ, মানে জি জি সব ধরনের রিসার্চাররাই বলেছেন যখন ওরা পেছন নিয়ে বেশি চিন্তা করি, পেছনের দুঃখ কষ্টগুলো খুব মনে পড়ে যায়, কারণ দুঃখ আপনি ঠিক কষ্টগুলো ব্রেন প্রসেস করতে পারে না। আর যখন আমরা সামনের দিনগুলো নিয়ে বেশি ভাবতে শুরু করি তখন দুশ্চিন্তা অনেক বেশি পেয়ে বসে আমাদেরকে। হ্যাঁ, সো মানে জি জি বলা হয় যে পেন্ডুলামের মতো ব্রেনটা বিহেভ করে, তো হয় পাস্টে যাচ্ছে নাহলে ফিউচারে যাচ্ছে। ওই জন্য ব্রেনকে প্রেজেন্টে রাখার যে কতগুলো মেডিটেশন আছে, বিশেষ করে মাইন্ডফুলনেস মেডিটেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো ওইগুলা করলে আমাদের অ্যাংজাইটি লেভেলটা একটু তখন আস্তে আস্তে কমে যায়, আমাদের পেছনে তাকানোর ব্যাপারটা কমতে থাকে। যাই হোক, এটা আমার তরফ থেকে বলা। তুমি তুমি তোমার প্রশ্নটা হচ্ছে যে তুমি দুটো 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 ব্যাপার বলেছো। একটা হচ্ছে তোমার স্ট্যামার জি করা, কিন্তু এতদিন জি। এতগুলো কথা বললে তুমি একবার শুধু একটু না, আমি থেকেছিলে, পুরো সময়টাতে তুমি স্ট্যামার করনি। হ্যাঁ, সো জি, এটাতে আর আমি হুম। আমি নিজেও এতে আসলে অবাক, মানে আমি হ্যাঁ, খেয়াল করি। হ্যাঁ, সেটাই। তুমি নিজেই অবাক হচ্ছ, এটা শুনে ভালো লাগছে। তোমার প্রশ্ন কি এটাই যে স্ট্যামারিংটা জন্য আর জিজ্ঞেস করে ফেলেছো যে আর কোনো মানে কোনো জি জি চিকিৎসা লাগবে কিনা? জি, আর আর আমি দ্বিতীয়টা, সেকেন্ডটা আমি এখনই শেষ করছি, আর দু একটা ইনফরমেশন দিয়ে আমি প্রশ্ন করতে হ্যাঁ চাচ্ছি। তাড়াতাড়ি জি করো, আমাদের বিরতির জি সময় জি, হয়ে আমি যায় খুব তো। জি, হ্যাঁ, আমি খুব দ্রুত করছি। তো মূলত এবং আমার এই যে আমি মানে প্রেজেন্টকে, আমার মনে হয় আমি প্রেজেন্টকে বারবার এসকেপ করার জন্য আমি আমি মানে আমি ফিউচারে এসকেপ করি, প্রেজেন্টটাকে আমি যাতে ডিস্ট্রাক্টেড হতে পারি। হুম তো আমার মেইনলি যেটা, আমার সাইকোলজিস্ট যেটা বলেছে যে আমার প্যারেন্ট সেলফের সিপি এবং মানে চাইল্ড সেলফের এসি আর আরসি অনেক বেশি হাই। হুম। আমার যাই এক্সপেকটেশন হোক, আমি অনেক এটা বেশি তোমার হাই রাখি। থেরাপিস্ট বলেছেন, আমরা এই কথাগুলো এখানে আলোচনা না করে, কারণ আমাদের দর্শকরা বুঝতে ওকে পারবেন না আর কি। হ্যাঁ, হুম ওকে ওকে, মূলত আমি এক্সপেকটেশন অনেক বেশি হাই রাখি এবং আমার পারফরমেন্স খুব লো থাকে। আমি এক্সিকিউশনে যেতে পারি না। আমি অনেক বেশি প্ল্যান করি, হুম। বাট আমি এক্সিকিউট করতে আমার অনেক বেশি ভয় লাগে। আমার না, বুঝেছি, বেশি আমার প্ল্যান খুব করলে ভয় লাগে অলরেডি শেষ অ্যাংজাইটিটা শুরু হয়ে যায়, তো সে কারণে বাধাপ্রাপ্ত হচ্ছ। তোমার তোমার জায়গাটা বুঝতে পেরেছি। হ্যাঁ, কিছুটা হলেও বোঝা গেছে। তুমি একটু লাইনে থাকো, বিরতির আগে যদি আমাদের অতিথিরা কিছু প্রশ্ন করতে পারেন তোমাকে। আহ, তুমি একটু একটু লাইনে থাকো, আচ্ছা, প্রশ্ন আমি আছে। আমি একটা প্রশ্ন করি যে আপনার যে মাঝে মধ্যে আপনি এক্সপেকটেশন অনুযায়ী আপনি অনেক কিছু পারেননি, সেটাকে আপনি কখনো কি সহজভাবে নিতে পেরেছেন, নাকি এটা নিয়ে নিজেকে ব্লেমিং করা বা নিজেকে নেতিবাচক আচরণ করা বা এরকম ডিপ্রেশনে চলে যাওয়া বা সুইসাইডাল থটস আসা, এরকম কি কখনো হয়েছে? সুইসাইডাল থট আমার রিসেন্টলি আসেনি, তবে আমি বলবো 5-6 মাস আগে আসতো, তখন আসতো। আমি রিসেন্টলি বেশ আগের থেকে ভালো আছি, বাট আগে একসময় এসেছি, আমার খুব সিরিয়াস থট এসেছি। না, ফেলিউরটাকে কি আপনি অ্যাকসেপ্ট করতে পারতেন? জি জি। আপনার এক্সপেকটেশন যে চিন্তা ছিল, তখন অনেক সময় এটা পারেননি, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন, নাকি সেটা নিয়ে এখনো সেটা নিজেকে ব্লেম করে বসেন বা সেটা অ্যাকচুয়ালি আমি চিন্তা করেন? আমি না আসলে সেটা ফেস করতে চাই না, আমি সে নিয়ে চেষ্টা করি কম ভাবার। আসলে ওই জন্য খুব বেশি ভাবি না, মানে ছোটবেলায় বন্ধু actually বান্ধব accept কেমন করতে ছিল হয়তো পারি। আপনার? জি, আমি বন্ধু বান্ধব কেমন ছিল? আপনি তো পড়ালেখা করতেন বলেছেন, ভালো ও স্টুডেন্ট ছিলেন। বন্ধু বান্ধব আমার খুব ভালো ছিল, আমার খুবই ভালো বন্ধু বান্ধব ছিল। বাট কলেজ লাইফে আমি মানে সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছি। মানে এই অ্যাডমিশন টাইম আমি চেষ্টা করেছি, আমি কোন সোশ্যাল মিডিয়া ছিলাম আর না, কোনো প্রশ্ন আছে? কিছু ছিলাম কোনো না। বুলিং এর শিকার হয়েছেন কখনো? টিজ বুলিং বুলিং এর এর শিকার শিকার বা না, এরকম না আমি আচরণ আমি হয়েছে? কখনো বুলিং এর শিকার মনে না। হচ্ছে না কোনো আমার প্রশ্ন। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা কয় ভাই বোন আর আপনার বার্থ অর্ডারটা কত? জি, আমরা মোট 3 ভাই বোন। আমার বড় বোন আছে একজন, ছোট বোন আছে। বড় বোন আমার থেকে 3 বছরের বড়, ছোট বোন আমার থেকে 6 বছরের ছোট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি বললেন যে আপনার এক ক্লোজ রিলেটিভ সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছিল, তো তারপর আপনি বেশ কয়েকবার হয়তো স্বপ্নে দেখেছেন তাকে বা তার কথা জি ভেবেছেন, জি জি তো এখনো কি জি, ওই জি। ওই বিষয়গুলো কি এখনো হয় যে? না 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 না, এখন একদমই আছে আচ্ছা, ওই থটগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চমৎকার করে বুঝিয়ে বলেছো। উই আর সো গ্রেটফুল টু ইউ। আমাদের আলোচনা, তুমি আলোচনার সঙ্গে থাকবে। আশা করছি যে কিছু কিছু হয়তো এখান থেকে পেতে পারো, বাট ইউ আর অলরেডি ইন দ্য থেরাপি প্রসেস, উইচ ইজ আ ভেরি এনকারেজিং থিং। আমরা আমাদের শুভকামনা রইল তোমার জন্য। ডক্টর চিরঞ্জীব। উনি কিন্তু বলেই ফেললেন যে উনি এতক্ষণ কথা বলেছেন, উনি বুঝতেই পারেননি যে উনি স্ট্যামার করেনি। তার মানে বোঝা যাচ্ছে উনি যখন মানসিকভাবে একটু অস্থির থাকেন বা নেতিবাচক থট আসে, চিন্তা আসে, ডাউট আসে যে যদি আমি না পারি তখন কি হবে, এইটার কারণে দেখা যাবে তার মধ্যে স্ট্যামারিং এই প্রবণতাগুলো তখন তৈরি হয়। তার মানে এটা আসলে একটা সাইকোলজিক্যাল অ্যাংজাইটি ইনডিউসড। তাই মনে করি সেখানে যদি রিল্যাক্সেশন থেরাপি, মাইন্ডফুলনেস ম্যাডাম বললেন, যদি করা যায় তাহলে তার এই জায়গায় কিন্তু অনেকটা স্টেবল হবে। কিন্তু তার কিছু অবসেসিভ থট আসে, অতীত নিয়ে বিভিন্ন ধরনের অবসেসিভ থট আসে, আবার কিন্তু এখন কিছু কিছু জিনিসগুলো আবার তার ফ্ল্যাকচুয়েট করে।
আমরা কি ব্যক্তিত্বের জায়গায় হয়তো তার কিছু কিছু জায়গায় হয়তো একটু স্টেবিলিটি আনতে গেলে যদি আমি এখানে সাইকোথেরাপির জায়গায় যদি কাজ করা যায় তাহলে আমি মনে করি তার ব্যক্তিত্বের জায়গাটা একটু আগে সে বললেন যে কিছু কিছু জায়গায় তার সাইকোলজিকে অ্যানালাইসিস করে কিছু জায়গায় দেখেছেন এবং এই জায়গায় যদি কাজ করা যায় তাহলে আমি মনে করি এই জায়গাটা অনেকটাই স্টেবল হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় এগুলো ইমপ্রুভ না হয় তাহলে সেক্ষেত্রে একটু সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করে কিছু ওষুধ যদি কন্টিনিউ করে তাই আমি মনে করি এখানে কম্বাইন্ড ট্রিটমেন্টে আপনি আরো বেটার থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আমার যেটা মনে হয়েছে যে আমরা অবশ্যই আমাদের জীবনে গোল থাকবে, এক্সপেকটেশন থাকবে, কিন্তু সেগুলো যেন একটু রিয়েলিটি বেসড হয়। মানে আমি একটা জিনিস হয়তো অ্যাচিভ করব, আমার হয়তো বুয়েটে ভর্তি হতে হবে, মেডিকেলে ভর্তি হতে হবে, না পারলে আমি যাতে অপশনগুলো রাখি যেখানে যদি আমি চান্স না পাই সেক্ষেত্রে আমার কি হবে, বা আমি নিজেকে সেই সময়টায় কিভাবে আমি নিজেকে মানে সান্ত্বনা দিব বা সেই সময় নিজেকে কমফোর্ট দিব, এই অল্টারনেটিভগুলো কিন্তু আমাদের ভেবে রাখা দরকার। যেহেতু আমি ইয়াং জেনারেশন নিয়ে কাজ করি, একটা ইউনিভার্সিটিতে কাজ করি, আমি এই ধরনের অনেক কেস পাই যে তাদের একটাই গোল থাকে, আমি বুয়েটে পড়বো, মেডিকেলে পড়বো। যখন আমি অ্যাচিভ করতে পারছি না, এত সিভিয়ারলি ডিপ্রেসড হয়ে যায় ছেলে মেয়েগুলো। মানে এটাকে টানেল ভিশন বলে আর কি, আমি সুড়ঙ্গ দিয়ে একটা জিনিসই শুধু দেখতে পাচ্ছি, একটা জিনিসই দেখছি। হ্যাঁ, তো এটা আসলে ছোটবেলা থেকে আমরা হয়তো শুনি, বাবা মা বলে যে ডাক্তার হতে হবে বা আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার স্বপ্ন। কিন্তু স্বপ্নটা পূরণ না হলে আমি নিজেকে সেই সময়টায় কিভাবে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসবো বা এগিয়ে যাব, সেই জিনিসটা কিন্তু আমাদের শেখানো হয় না খুব একটা। তো এই জায়গায় তার কাছে আমার অনুরোধ থাকবে যে এক্সপেকটেশনগুলো একটু রিয়েলিটি বেস যাতে হয়, তার অনুযায়ী যাতে হয়। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে প্রেজেন্টে থাকা। তিনি কিন্তু পাস্ট এবং ফিউচারের মধ্যে থাকছে, সাইকোলজিক্যালি কিন্তু সে প্রেজেন্টে নেই। তো এখানে প্রেজেন্টে থাকাটা প্র্যাকটিস করা। একটা মাইন্ডফুলনেসের কথা আপনি বললেন, মাইন্ডফুলনেসের কিন্তু অনেক মেডিটেশন আছে, ইউটিউবে আছে, অনেক রিসোর্স আছে, সেগুলো করতে পারে। এবং ডেইলি বেসিসে কোন একটা অ্যাক্টিভিটি যে আমি হচ্ছে প্রেজেন্টে থেকে করব, এবং যখন হচ্ছে খুব বেশি চিন্তায় চলে যাচ্ছে ফিউচারে, তখন কিছু গ্রাউন্ডিং টেকনিক্স, যেটা আমরা বলি যে প্রেজেন্টে থাকার কিছু টেকনিক্স, যে হাতটা হয়তো পানিতে আমি একটু ভেজালাম, মুখে একটু পানির ঝাপটা দিলাম, একটু হাঁটলাম, এক্সারসাইজ করলাম, এভাবে তিনি হেল্প করতে পারে। আর কুইক কনক্লুশনে না যাওয়া, তিনি খুব কুইক কনক্লুশনে চলে যাচ্ছেন, নিজেকে খুব ব্লেম করছেন। এখানে একটু যদি আমরা পজিটিভ সেলফ অ্যাফার্মেশনগুলো দেই, সেলফ অ্যাফার্মেশন হচ্ছে নিজের সম্পর্কে নিজের ইতিবাচক কিছু কথা বলা। মানে উনি কিন্তু নিজে নিজে কথা বলছেন, নিজের সাথে বলছে যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কিছু পারবে না। হ্যাঁ, এই কথাগুলোই নিজেকে সে ইতিবাচকভাবে দিয়ে যে তুমি অনেক কিছু পেরেছো। তিনি কিন্তু বললেন আমার অনেক অ্যাচিভমেন্ট আছে, তো সেগুলোর জন্য তাকে স্বীকৃতি দেয়া এবং সর্বোপরি মানুষ হিসেবে নিজেকে ভালোবাসতে শেখা, তাই না? মানে অ্যাচিভমেন্ট ছাড়াও যে আমি একজন একটা মানুষ। হ্যাঁ, আমি যে মানুষ। আচ্ছা, আমরা একটি বিরতি থেকে ঘুরে আসি, সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আবার বিরতির পর। আর আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম আজকে, সেটা ছিল যে আমরা যখন সম্পর্কে থাকি এবং সম্পর্কটা অনেক সময় মনে হয় যে একতরফা হয়ে যাচ্ছে, এবং এই সম্পর্কটা যখন একতরফা হয়ে যায় তখন এটা খুব মানে আমরা কিছু আচরণ থেকে সেটা বুঝতে পারি যে কি অপর পক্ষের কিছু আচরণ থেকে সেটা প্রতিভাত হয় বা সেটা আমরা বুঝতে পারি। তো সেই আচরণগুলো কি হতে পারে, কেমন হতে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করতে করেছি আমরা কিছুটা। আমাদের একজন অতিথি আলোচনা করেছেন, আমি অন্য অতিথির কাছে যাচ্ছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা শোনার জন্য। যখন দুই রিলেশনশিপ দুজনের ক্ষেত্রে একজনই আসলে সেইটা নার্চার করে, একজন দেখা সেখানে ইনঅ্যাক্টিভ অবস্থা হতে থাকে, সেখানে দেখা যায় যে পার্টনার অ্যাক্টিভ থাকে আসলে সেই ক্ষেত্রে ওনার ফেশিয়াল এক্সপ্রেশন থাকে এক ধরনের, আর বডি ল্যাঙ্গুয়েজ থাকে এক ধরনের, আর যিনি মানে এখানে একতরফাভাবে সাপোর্ট করছেন না তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন থাকে। একজন যখন তার সাথে সুন্দর করে কথা বলেন, তার ভয়েস টোন তার যেরকম থাকে, একজনের ভয়েস টোনটা কিন্তু নেগেটিভ থাকে, যেখানে সে কিন্তু রেসপন্স করে না বা ইগনোর করে, একটা কথা বললে কথা কিন্তু মনোযোগ হয়ে শোনেন না, এবং গুরুত্ব দেওয়া সম্মান দেওয়ার জায়গাটাও কিন্তু তুলনামূলক কম থাকে। এবং যখন একজনের সাথে নেতিবাচক কোনো আচরণ করে ফেলেন, এটা কিন্তু সরিও বলেন না। যখন এই রিলেশনশিপের জায়গাটা সে মনে করে যে এখানে যেহেতু ও চলে গেল আমার কোনো সমস্যা নেই, কারণ তার তো আসলে তার প্রতি ইন্টারেস্টগুলো আস্তে আস্তে কমে গেছে, লাগছে না। এবং অনেক সময় দেখা যাবে ঝগড়ার জায়গাতেও দেখা যাচ্ছে ফিজিক্যাল অ্যাসল্টের জায়গাগুলোও কিন্তু হয়ে যায়, সেখানেও কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যার সমাধানের জন্য আরেক পক্ষ এগিয়ে থাকলেও সে ওই জায়গাতে কিন্তু আরেকজনকে ব্লেমই করে যে এটার জন্য তুমিই দায়ী, এবং এটা মানে প্রবলেমটা আসলে সমস্যা সমাধান হবে না, ডিট্যাচমেন্টে একমাত্র সমাধান,
এরকমই কিন্তু হয়। প্রায় সে হুমকি দেয় যে হুমকি দেয়। আমি 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 চলে যাচ্ছি সম্পর্ক যে থেকে। এখন এই সমস্যাগুলো বিয়ের আগে হলো যেরকম হয়, বিয়ের পর এগুলো আরো কমপ্লিকেটেড অবস্থায় তৈরি হয়ে যায়। তখন দেখা যায় যে বিভিন্ন মানুষজন কিন্তু তখন এই রিলেশনগুলো টিকে রাখার জন্য তখন বলে যে বেবি নেওয়ার কথা বলে। হ্যাঁ। তখন দেখা যাচ্ছে যে বাবা মারা যেভাবে কথাবার্তা বলে এবং চাপিয়ে দেয়, বিশেষ করে মেয়ের ফ্যামিলিগুলো দেখা যাচ্ছে যে সেগুলো চাপিয়ে দেয়, ঠিক আছে তুমি সহ্য করে নাও, ও যা করে তাই সহ্য করো, দেখ একটু সময় দাও, আর একটু সময়ে যাক। তো এগুলো কিন্তু মানে সমস্যাগুলো আরো জটিল পর্যায়ে নিয়ে যায় এবং দেখা যাবে তখন কিন্তু আরো এই একজনকে ছোট করে কথা বলা, অসম্মানের কথা বলা, ইন্টিমেসি যেগুলো তো কাজ করে না। একজন যখন একজনকে যদি ইন্টিমেসি যেগুলো হাত ধরতে চায়, একজন কিন্তু তাকে হাত ধরে না। সময় কাটানোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই সময়ের চাহিদাটাও দেখা যায় অফিসে সে বেশি সময় কাটাচ্ছে, রাত্রে অনেক রাত্রে করে আসছে, এক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে রিয়েক্ট করে বসছে, রাগ করে বসছে, আমি কি তোমাকে কেন এক্সপ্লেনেশন দেবো, কেন ব্যাখ্যা দেবো। তো এই জায়গাগুলো আমার ইচ্ছা আমি দেরি করে হ্যাঁ আমি ইচ্ছা করছি এবং আমি 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 তোমার সাথে মানে আমি আমার অফিসে অনেক কাজ, তোমাকে দেওয়ার এখন সময় নেই আমাকে। এবং হলিডের দিনও দেখা যাচ্ছে সে কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো বা সে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, সেখানেও কিন্তু তার পার্টনারের সাথে সময় কাটানোর কোনো ধরনের ইন্টারেস্ট তার ক্ষেত্রে কাজ করে এবং ফিজিক্যাল ইন্টিমেসিতেও তখন আগ্রহটা দেখাচ্ছে না, আসে না। আবার অনেক সময় ফোন করলেও যেটা হয় কি, ফোন রেসপন্সটা করলেও কিন্তু নেতিবাচক রেসপন্স করে, রিয়েক্ট করে বসে, বা ছোট্ট করে একটা উত্তর দিল, দায়সারা একটা উত্তর, বা রিয়েক্ট করে বসে যে আমাকে এই সময় ফোন দিয়ে ডিস্টার্ব করতেছো কেন, হ্যাঁ কথা বলে ফোন ধরে না, কথা কেটে দেয়। হয়তো দেখা যাচ্ছে সেই সময় ব্যস্ত না কিন্তু কথা কেটে দিচ্ছে বারবার। তো দেখা যাচ্ছে সারাদিনে ফোন করলেও সেটা নিয়েও বিরক্ত হয়, আবার না ফোন করলে সেটাও নিয়েও দোষারোপ করে। সবকিছু নিয়ে দেখা যাচ্ছে আসলে যখন এক পক্ষ থেকে হয় তখন একজন কিন্তু সহজেই বুঝতে পারেন যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার আচরণ সবকিছুই কিন্তু নেতিবাচক এবং এই নেতিবাচক জিনিসটা লং টার্ম চলছে। এটা এমন না যে অল্প সময়ের জন্য আবার তার মধ্যে পরিবর্তন চলে আসছে, বা ঠিক আছে আবার কনফেস করছে একজন, আবার ঠিক আছে ভুল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওই কনফেসের জায়গাটাও থাকে না। ওইসব তৈরি করার জন্য সে কোনো ইনিশিয়েটিভ নেয় না, যে তার কমিটমেন্টের জায়গাগুলো বা সে তার ফ্যামিলির ক্ষেত্রে ঠিক আছে আমি এই জায়গাগুলো তাহলে আমরা একসাথে বসি বা আমার প্রফেশনাল হেল্প নেই ওই জায়গাতেও। এমনকি যদি ওয়াইফও বা পার্টনারও যদি কখনো বলে যে ঠিক আছে আমরা চলো একজন প্রফেশনাল কাছে যাই, সেখানে কিন্তু তার মধ্যে কোনো ইন্টারেস্ট কাজ করে না। তোমার দরকার আছে তুমি যাও, আমার কোনো সমস্যা নাই, সমস্যা তোমার, তুমি যাও, তুমি চিকিৎসা নাও, আমার কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো না। এই জায়গাটাও কিন্তু বোঝা যায় যে আসলে তারা এই সমস্যাটা আসলে ঠিক করতে চাচ্ছে না, বা রিলেশনের জায়গাটাতে মানে একজন আগ্রহী না আর কি, অন্যজন সমস্ত আগ্রহটা দেখাচ্ছে কিন্তু আরেকজন অপরজন সে ব্যাপারে একেবারেই তার অনীহা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তো যে এভাবে একতরফা শিকার হচ্ছে, একতরফা মানে একটা সম্পর্কের শিকার হচ্ছে, সেই মানুষটির কষ্টের কোনো শেষ থাকে না। এবং অনেক সময় কিন্তু এই ক্ষেত্রে ডিপ্রেশনের সাথে সাথে সুইসাইডাল থটও কিন্তু অনেক সময় আসে, সুইসাইডাল থটও আসতে পারে জিনিসগুলো। এবং পরবর্তীতে অনেকের ক্ষেত্রে যেটা দেখি যে আমরা তো পরবর্তীতে আমার শ্বশুর বাড়িতে থেকে ওখান থেকেও কিন্তু এক ধরনের নেগলেক্ট আচরণ আসে। তারাও কিন্তু দেখা যাবে তার হাজবেন্ডের সাথে তার সমস্যা ঠিক করার পিছনে তার ছেলেকে বললেও ছেলে যখন এখানে গুরুত্ব দেয় না, তারা কিন্তু এখানে লিপ্ত থাকে, তারা কিন্তু এই ক্ষেত্রে আর কিছু করেন না। এবং তারা কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমাধানের জন্য তার ছেলেকেও কিন্তু ফোর্স করে সাইকোলজিস্ট কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষেত্রে বাধ্য করতে পারে না। থ্যাংক ইউ, অনেক সুন্দর কথা হলো। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা সবাই। হ্যালো, হ্যাঁ শুনছি তো। জি ম্যাডাম, আমি আসলে খুব হতাশ হয়ে যাচ্ছি, আমার মানসিকভাবে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে এবং খুব রেগে যাচ্ছি, মানে নিজেকে অনেক অপরাধীও মনে হয় যে আমি আসলে কি করতেছি, আমার মানসিকভাবে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। একা একা প্রশ্ন করতে থাকি যে আসলে আমি এটা কি করব। আগে ছিল যে এ নিয়ে আমার পারিবারিক ভাবেও অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, বাচ্চাদের সন্তানদের মনে করেন তাদের মানসিক ভাবে তাদেরও তার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। বয়সটা কত এখন? আমার এখন বয়স আছে 47। সরি, জি আমি এই ব্যবসায়ী। এখন বয়সটা কত চলছে? 47। আচ্ছা 47, ওকে। আর বিবাহিত এবং সন্তানও আছে তাই তো? জি জি জি। সন্তান কজন? দুইটা। বয়স কত ওদের? একজন 14 বছর আর একজনের বয়স 6 বছর। 6 বছর। আর বিয়ের বয়সটা? আমার 14 বছর। 15 বছর। আর এই যে হতাশা থেকে একটু রাগও তৈরি হচ্ছে, কোনো কিছু ভাল লাগছে না,
এটার শুরু কবে থেকে? শুরু আমি মানে তখন বুঝি না, আমি আমার অফিসিয়াল ভাবে কাজ করতে যেয়ে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার দুটো পাই ভেঙে যায় অনেকটা। এখন ওই যে গত প্রায় আমার 5 বছর আমি ওই পার যখন হাঁটতে পারতাম না, 7টা বছরই আস্তে আস্তে ধীরে ধীরে মাথায় আঘাত ছিল। হয়তো সবাই ধারণা করছিল যে আমার অফিস থেকে যে মনে হয় হয়তো মারা গেছি যাবো, আমার আসলে কামব্যাক করার সুযোগটা অনেক কম ছিল মানুষের। আচ্ছা, এবার আজকে কি দ্বিতীয়বার ফোন করা হলো আমাদেরকে? জি জি জি, আগেও আপনাকে আমার মনে হয় এই সমস্যাটা আমরা আগেও শুনেছিলাম। হ্যাঁ জি জি জি, এই মাঝে কেন এই আপনাদের প্রোগ্রামটা দেখে দেখে আমি অনেক নিজেকে সংশোধন করার চেষ্টা করি, কিন্তু আসলে অনেকটা প্রবলেম হয়ে যায়, যে কারণে আবার একটু পরামর্শ করার ঠিক আছে, there is no problem। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। মানে যেহেতু কথাগুলো মনে হচ্ছে আগে শোনা, সেজন্য মানে জানতে চেয়েছি আর কি। ওকে, আর তারপর শুনছি আমরা। জি, এখন আমি কোনো কাজে, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমার অফিসিয়াল বিষয়ে আমি খুব সৎভাবে আসলে জীবনযাপন করতে চাই, যেটা আমি কখনো মিথ্যার আশ্রয় নিতে চাই না। এবং আমি দেখা যাচ্ছে এই সত্যের মাধ্যমে আমি অনেক কষ্ট পাই, যে না আরেকজন তো সে অনেক অসৎ পথে ভাবে সে সাকসেস হয়ে যাচ্ছে, আমি সৎ কথা বলি বলে হয়তো আমি সত্যতার মাধ্যমে থাকি বলে আমারটা ব্যর্থ হচ্ছি, তখন নিজেকে অনেক দোষী মনে হয় যে আমি এখন কি করব। আমি আল্লাহ পাকের কাছে অনেকটা মানে তাকেই দায় দিতে, এবং অনেক সময় দেখা যাচ্ছে আমার অনেক প্রবলেম আসতেছে, সেটা যে কোনো ভাবে আমি আল্লাহকে অনেক স্মরণ করি, ওনার মাধ্যমে দেখা যাচ্ছে আমার একটা সমাধান হয়ে গেছে। আমি তখন আল্লাহ তাআলা অনেক খুশি মনে হয়। যখন আমি ব্যর্থ হচ্ছি তখন নিজেকে সামলাইতে পারতেছি না, দেখা যাচ্ছে ওই অবস্থায় বাসায় আসতেছি, আমার পরিবারও আমাকে দেখা যাচ্ছে বুঝতেছে না, তখন তাদের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলতেছি। পরিবার মানে স্ত্রী? জি জি জি। আচ্ছা, কেমন দুজনের সম্পর্কটা কেমন মনে হয়? যে ওই এই সব কারণে সম্পর্ক যে এখন ভালো যাচ্ছে না। কোন সব কারণে? এই যে আমি এই এখন যেমন আমি তাদের জন্য আমি তাদের বোঝাইতে চাই, দেখো আমি তো কষ্ট করতেছি তোমাদের জন্য, আমার কাছে যা আসলে তোমাদের হাতে। দেখা গেল যে তাদের এটা বোঝানোর পর আমি একটা প্রবলেমে পড়লাম, তাকে যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই, আমি বললাম আমি কি এই প্রবলেমে আছি, তুমি কি একটু হেল্প করতে পারবা কিনা। দেখা যাচ্ছে সে হেল্প করলো। কি রকম হেল্প চাওয়া হচ্ছে? না কিরকম হেল্প মানে এই যে বাচ্চাদের ধরে নি করা, তারপর দেখা যাচ্ছে যে কোন রকম যে আমি এই অফিসে যাচ্ছি, আমার আজকে অফিসিয়াল ঝামেলায় আমি অফিসে ধরেন কিছু অর্থনৈতিক বিষয় থাকে, অফিসটা সামলায় আমি ম্যানেজ করে সেটা দিয়েছিলাম, হঠাৎ দেখা গেলো ওইটি গ্যাপ করার পরে এরকম অলওয়েজ টাইম না, মাঝে মধ্যে যে তোমার যদি কোনো ক্যাপাসিটি থাকে আমাকে একটু ধরেন 1000 টাকা অথবা এরকম হেল্প করতে পারবা কিনা মেসেজে তোমাকে। আবার কি কোনো কাজ করছেন? জি, স্ত্রীও কোথাও কাজ করছেন? উনিও কি উপার্জন? না 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 না, বাসায় থাকে, এবং তার কাছে এটা আশা করি না কখনো যে না তার তো এটা নাই। আমি এমনি মনের ধরেন একটা আমি সঙ্গী খুঁজি যে একটা পরামর্শের জন্য, যদি কোনোভাবে ইয়া হবে কিনা। দেখা যাচ্ছে কোনোভাবে সে তার কাছে যেটা আমার একটা আইডিয়া থাকে হয়তো এইটা তার কাছে থাকতে পারে, অথবা সে এই হেল্পটা করতে পারে, মানে সম্ভব যেটা সম্ভব আমি কখনো তাকে ইয়া করি না, যদি ইয়েস আর নট হবে কিনা। তখন দেখা যাচ্ছে কি হ্যাঁ সে হেল্প করলো, আমি নির্দিষ্ট টাইমে তাকে আমি এবার ব্যাক করতে পারলাম না, তখন সে অনেক ইয়া হয়ে যাচ্ছে, এগ্রি হয়ে যাচ্ছে, তুমি আমাকে এইটা বলছিলে তুমি এটা কেন পারলে না। আমি আবার বুঝাই, দেখো আমি ওখান থেকে ম্যানেজ করে আমি এই কাজটা সারছি, এটা আমাকে সবার জন্য, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ আমি তখনই সে বুঝতেছে, বোঝে যে না এই কর্মটা 2 দিন পরে তো আমার এই সলভ হয়ে যাবে, আমার তো অনেক ইনভেস্ট হয়ে। আচ্ছা, একটু একটা কথা মনে হচ্ছে আমার, এই মুহূর্তে স্ত্রী কি পাশে বসা নাকি উনি ঘুমিয়ে গেছেন? না উনি ঘুমাচ্ছেই, আমাদের দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে এই নিয়ে একটু বাকবিতন্ড। হ্যাঁ আপনি আলাদা। সরি, সে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। মানে আসলে হয় কি, মানে আমরা একজনের কাছ থেকে শুনছি তো, স্ত্রীরও কিছু হতাশা থাকতে পারে, সেই হতাশাগুলো যদি একটু শোনা যেত তাহলে মানে দুজনের পক্ষ থেকে শুনতে পারলে না আমরা একটা কমপ্লিট পিকচারটা পাই। হ্যাঁ, তো সেই কারণে খুব ভালো হতো যদি স্ত্রী সঙ্গে থেকে
তার দিকটাও একটু বলতে পারতেন যে তার না যে আগে আমি বলছি, সে কই না আমি কিছু বলবো না, আমাদের এই প্রবলেম হয় বলে আমি চিন্তা করি যে আমরা একটু কাউন্সিলিং করবো কিনা। হ্যাঁ। তো আমার তো এই প্রবলেমটা হয়, আমি অনেক উত্তেজিত হয়ে যাই মাঝে মাঝে, দেখা গেল যে কোনো অন্যায় করি না, ওই উল্টোপাল্টা কথা বলে অনেক যে কেন তুমি বুঝবা না, কেন তুমি এটা করো না, আমি এটা হ্যাঁ, ওই কেন কেন করলে আবার অপরপক্ষ রেগে যায়, তো কেন প্রশ্নটা আসলে একটু আরেকজনকে একটু খেপিয়ে তোলে। সো আমরা বরং কেন প্রশ্নের বদলে কিভাবে তুমি আমাকে আমাকে সহায়তা করতে পারো, হ্যাঁ, এই যে হাউ, ওয়্যার, হ্যাঁ, ওয়েন, মানে কোন সময় থেকে এটা হলো, এটা নিয়ে আলোচনা করা। কিন্তু ওয়াই কোশ্চেনটা একজনকে একটু ডিফেন্সিভ করে ফেলে বেশি আর কি, সেও তখন প্রতিবাদের স্বরে উত্তর দেয় আর কি। তো যাই হোক, এটা জাস্ট আমি ফাঁক দিয়ে একটু বললাম। আজকে আমাদের কাছে প্রশ্নটা কি? যে ম্যাডাম আমি এই হতাশা থেকে আমি কিভাবে আসলে একটু পরিত্রাণ পাবো, যে আমি আসলে এমন হতাশ হয়ে যাই যে আমার মনে হয় কি করবো, তো ভালো লাগে না, আমার আর আমি এত ভালোভাবে চলতে চাবো হয় না, অনেক হতাশ যে আমি চিন্তা করি, আবার এরকমও বলে ফেলি যে আমার ওই সময় মরে যাওয়াটাই মনে হয় ভালো ছিল। হ্যাঁ, কিন্তু জীবনে যে এতগুলো প্রাপ্তি আছে, আমরা অ্যাক্সিডেন্টের পরে আবার আবার জীবন শুরু করতে পারলাম, দুটো সন্তান আছে, তারাও মানে বেড়ে উঠছে চোখের সামনে। আমরা তো যাদের সন্তান নেই তারা তো অনেক হাহাকার নিয়ে বাঁচেন। আমাদেরকে সৃষ্টিকর্তা দুটো সন্তান দিয়েছেন, আমার একটা সংসার আছে। আমরা প্রাপ্তিগুলো কি কখনো হিসেব করে দেখেছি? জি ম্যাডাম, আমি আমার ওই সন্তানদের জন্যই আমি ও বাচ্চারা এত ভালোবাসি, বাবা ছাড়া আমি ধরেন কোনো কাজ এমার্জেন্সি আমার কাজের সাইডে গেলাম, আমি একটু বাড়ি বেড়াইতে গেলাম, আমার ওই বাচ্চা, এই যে আমি এই 10 দিন আগে হয়তো বাড়ি গিয়েছিলাম একটু গ্রামে যাওয়ার পরে আসলাম, তো আমার ওই বাচ্চারও জ্বর, সে কান্নাকাটি যে বাবাকে না দেখলে সে থাকতে পারবে না, মানে এরকমই একটা, সে এভাবেই বলে, ছোট 6 বছর বয়স, বলে যে বাবা তুমি না আসলে আমি সুস্থ হবো না। আইসে দেখি অনেক জ্বর, আমিও বাড়ি, সেটাই তো বললাম যে এত ভালোবাসাও পাচ্ছি বাচ্চার কাছ থেকে, তো এগুলো তো আমাদের অনেক বড় বড় পাওয়া। হ্যাঁ, হতাশার সময় আমরা যদি প্রাপ্তিগুলো চিন্তা করি তখন হয়তো একটু হতাশার পরিমাণটা সামান্য হলেও কমে। তাহলে প্রশ্নটা পেয়েছি, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। জি ম্যাডাম, আমি একটু বলি, আমি ওদের জন্যই আসলে বেঁচে থাকি, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, একটু লাইনে থাকতে হবে প্লিজ। বিলকিসের প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, প্রশ্ন আছে। আপনি একটা কথা বলেছেন যে আপনি নিজেকে খুব অপরাধী মনে করেন। তো এই যে অপরাধী যে ভাবছেন, এই অনুভূতিটা আপনার কোন কোন চিন্তার পরিপ্রেক্ষিতে হয়, মানে কি কি ভাবনা আপনার মধ্যে অপরাধবোধ সৃষ্টি করে? না ম্যাডাম, আমি ধরেন আমি খুব অপব্যয়কারী, ধরেন মানুষকে হেল্পফুল জাতীয় মানুষ। একটা মানুষ, আমার পকেটে টাকা আছে, একজন মানুষ বলতেছে যে আমি খুব অসহায় আছি, আমার ছেলের স্কুলের ব্যাগ কিনতে পারতেছি না, কিন্তু এরকম বললে আমি দেখা যাচ্ছে আমার থেকে আমি দিয়ে দিই। আচ্ছা, কিন্তু আমি যখন দিয়ে নিজেদের প্রয়োজনে বাসায় একদম খালি পকেটে কোন রকম ভাড়াটা নিয়ে চলে আসি, এরকম হয় যে আমি মানুষের প্রতি অনেক দয়াশীল হয়ে যাই। যখন আমি ব্যর্থ হই আমার কাজে, যখন দেখি যে মানুষের কাছে ওই আশাটা, আমিও আশা করি যে না, ঠিক আছে, আমরা উত্তরটা আমরা একটু ছোট করে দিলে ভালো হয়, কারণ আমাদের আরেকজন অতিথির প্রশ্ন আছে। আমি ওই প্রত্যাশাটাও মানুষের কাছে আমি যখন মা পাই তখন মনে হয় যে তখন একটু মনটা ভেঙে যায় আর কি। হ্যাঁ, যে আমি কেন করি, যে মানুষকে এত রাত ব্যবহার করতেছে, আমারই এরকম খারাপ হয়ে যাওয়া মনে হয় ভালো। হ্যাঁ, এই যে তো মানুষ এদের সাথে ভালো ব্যবহার করতে, এরা ভালো থাকতেছে। একটু লাইনে থাকলে ভালো হয়, আমাদের আরেকজন অতিথির প্রশ্ন থাকতে পারে। জি, আপনার যে নিজেকে কি বোঝা মনে হয় বা নিজেকে কি মনে হয় পৃথিবী চলে গেলে আপনার জন্য ভালো, এরকম কি কখনো নেতিবাচক চিন্তা আসে বা আত্মহত্যার চিন্তা মাথায় মনে হয়, যে মনে হয় মরে যায় আর ভালো লাগে না এই পৃথিবী, এই কেউ আমাকে বুঝলো না, এরকম কি কখনো মনে হয়? হ্যাঁ, আমার এই যে আমাকে বুঝতেছে না, মানে তারপর তো অনেক কষ্ট পাই। চেষ্টা কখনো করেছেন, কখনো চেষ্টা করতে গিয়েছেন, এরকম কিছু হয়েছে? হ্যালো, কখনো এরকম চেষ্টা করতে গিয়েছেন, এরকম কিছু হয়েছে উত্তেজিত হয়ে, যেটা আপনি বললেন আপনি রেগে যান, কখনো হয়েছে? হ্যাঁ, আমি অনেক উত্তেজিতর পর রেগে, আমি এই যে যেমন এখনই এই যে আমি ফোনে তার সাথে আমি প্রায় 1 সপ্তাহ আমি ওইভাবে কথা বলি। না না, একটু নিজেকে কোনো মতন কোনো ঘটনা বা নিজেকে ব্যথা দেওয়া, আঘাত করা, এগুলো কি ঘটেছে? হ্যাঁ, কয়েকবারই হয়েছে, যে মাথায় নিজে করতে পারতেছি না, তাকে আমি দেখা গেল যে আঘাত করতেছি, বাচ্চা থাপড় মারতেছি, করতেছি যে তুমি এটা কেন বুঝবা না, তুমি এটা আমাকে কেন উত্তেজিত করো, এটা তো তুমি ভুল বলতেছো। যখন মিথ্যা তার মানে নিজেকে আঘাত করার একটা টেন্ডেন্সি বা আঘাত করা হয় মাঝে মাঝে, তাই তো? জি জি জি।
কিন্তু ডক্টরের প্রশ্ন ছিল যে সুইসাইড অ্যাটেম্প্ট কখনো করা হয়েছে কিনা, মৃত্যুর উদ্দেশ্যে কখনো চেষ্টা করেছেন কিনা, যে আমি মরেই যাব, আমার আর বেঁচে থাকার দরকার নেই, সেরকম কোনো অ্যাটেম্প্ট করা হয়েছে কি? না, আমি ওই ধরনের কোনো অ্যাসেম্বলি নেই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আচ্ছা, যে আমি এত দূর এইরকম যন্ত্রণার লাইফ আর আর না ভালো থাকাই লাগছে ভালো। না। হ্যাঁ, ঠিক আর আছে। কোনো প্রশ্ন আছে? অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে বারবার যে স্মরণ করা হচ্ছে, আমরা খুবই নিজেকে কৃতজ্ঞ মনে করছি এটার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করবেন, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কেমন চিরঞ্জিত? আচ্ছা, উনিও খুব সুন্দর করেই বলেছেন সবকিছু, কিন্তু আমরা আসলে এক পক্ষ থেকে কথা শুনেছি বলে সবকিছু পুরোপুরি ক্লিয়ার হলো না। তবে যেটুকু মনে হচ্ছে উনি যেরকম এক্সপেক্ট করেন, আশা করেন, উনি ওই জিনিসগুলো উনি যখন পান না তখন এটাতে উনি অনেক আপসেট হয়ে যান, এবং যখন ওয়াইফের থেকেই জিনিসগুলো উনি পান না তখন এটা তার কষ্টটা আরও বেড়ে যায়, এবং সেটা উনি মানতে পারেন না, এবং তখন উনি বিভিন্ন ধরনের রেগে যান, রাগমূলক আচরণগুলো আসে, এবং অনেক সময় এখন উনি যেটা বললেন উনি বিষণ্ণতার জায়গাতেই চলে আসছেন ওনার মধ্যে অনেকটাই, এবং নিজেকে বার্ডেন মনে করছেন, আত্মহত্যার চিন্তা মাথায় আসে। তার মানে এই পারিবারিক মাঝে মাঝে অসন্তোষগুলো নিজেকে আঘাত করে ফেলছে, তার মানে পারিবারিক এই সমস্যাগুলো সমাধান করতে পারছেন না, এবং এই ক্ষেত্রে উনি কিন্তু নিজেকে আঘাতও করছেন, তার মানে কন্ডিশনগুলো দিকে দিকে খারাপ দিকে টার্ন করছে। ওয়াইফের সাথে এই ক্ষেত্রে কোনো ধরনের নেগোসিয়েশন বা সমঝোতায় উনি আসতে পারছেন না। তখন এখন ওয়াইফের সাথে বোঝা গেলে, বসলে বোঝা যেত আসলে এখন প্রবলেমটা আসলে কি, মানে দুজনের মধ্যে কি নেগোসিয়েশনের সমস্যা, এখানে এক পক্ষের সমস্যা। তো এই জায়গাগুলোতে আমি মনে করি ওনার যে সমস্যাগুলো হচ্ছে, উনি যদি একটু একজন সাইকোলজিস্টকেই দেখান, কথাগুলো ডিটেইল বলা হয়, দুই পক্ষ থেকে একজন সাইকোলজিস্ট শুনেন, কথা বলেন, তাহলে মনে করি এই জায়গা থেকে একটা সমাধানের রাস্তা বের হবে, এবং হয়তো ওনার জায়গাটা উনি বুঝবেন, এবং ওনার ক্ষেত্রে এই রাগের জায়গাটাও নিয়ন্ত্রণের জন্য কিছু আমি মনে করি চিকিৎসা রাখবে। কারণ আজকে ওয়াইফের কথা না, উনি কিন্তু বাসার অনেকজনকে হেল্প করেন, এখন হেল্পের সময় অনেকে যখন হেল্প করেন না তখন ওইটাও কিন্তু উনি মানতে কষ্ট পান, যা বোঝাচ্ছে। কিন্তু কিন্তু এরকম যদি লাইফে চলতে থাকেন উনি, যে এক্সপেকটেশন করে বসেন, তাহলে তো উনি দেখেন লাইফে চলতে গেলে তো ওনার এরকম জায়গাটা কিন্তু আরো বাড়তেই থাকবে। তাহলে এই জায়গা থেকে ওনার ম্যানেজের জন্য ওনাকে কিন্তু ব্যক্তিত্বের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে উনি ইম্পালস কমানোর জন্য, যে নিজেকে আঘাত করে ফেলছেন, সেক্ষেত্রে ইম্পালস কমানোর জন্য অনেক সময় কিছু ওষুধ দেই, যেন সেই সময় ইম্পালসিভ না হয়। যখন ইম্পালসিভ হয়ে গেলে কিন্তু অনেক সময় নিজেকে আঘাতের মধ্যেই কিন্তু এটা থাকে না, ওটা আরেকজনের গায়ের, এমনকি বাচ্চার উপরেও কিন্তু, যে বাচ্চাকে এত ভালোবাসে, বাচ্চার গায়ের উপরেও কিন্তু আঘাত চলে আসতে পারে অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি। আর ওয়াইফ যদি যেতে নাও চায় কোনো সাইকোলজিস্টের কাছে, ভদ্রলোক নিজেই যেতে পারে, উনি হেল্প সিক করলেন উনি যেতে পারেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তার মধ্যে আরেকজনকে সন্তুষ্ট করার তাগিদটা অনেক বেশি। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু কাজ করার আছে, আমরা চাইলেই সবাইকে সন্তুষ্ট করতে পারবো না। এই বিশ্বাসটা অবশ্য তার ছোটবেলা থেকেই হয়তো তার মধ্যে লালন করে তিনি এসেছেন। একসাথে মানে এক নিমেষে এটা চলে যাবে না, এটা আস্তে আস্তে তাকে প্র্যাকটিস করতে হবে। যে ওয়াইফের কথা যদি বলি, তিনি ওয়াইফের সাথে শেয়ার করছেন, কিন্তু তাদের মধ্যে বোঝা যাচ্ছে যে তাদের কমিউনিকেশন গ্যাপ কিন্তু হচ্ছে। তিনি যখন শেয়ার করছেন তখন হয়তো ওয়াইফ নিজে থেকে একটা তাগিদ অনুভব করছে যে আমার তাকে হেল্প করা উচিত, কিন্তু যখন আমি হেল্প করতে পারছি না তখন হয়তো নিজের যে মধ্যে যে ইমোশনগুলো তার হচ্ছে, হয়তো ওয়াইফও নিজেকে অপরাধী বা হেল্পলেস মনে করতে পারে এই জায়গায়। সেই জায়গা থেকে ওয়াইফ হয়তো মাঝে মাঝে রিয়েক্ট করে বসছেন। তো এই জায়গায় দুজন একসাথে বসে ওয়াইফের সাথে এমনি শেয়ারিংটা আস্তে আস্তে বাড়ানো যেতে পারে, যে কোনো এক্সপেকটেশন ছাড়াই আমি তো শেয়ার করতে পারি। আমি তোমার কাছে একটা সমস্যা শেয়ার করছি মানে এটা না যে তোমাকে আমার হেল্প করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে একটু কাজ করতে পারে, এবং হচ্ছে প্রেজেন্টে থাকাটা একটু প্র্যাকটিস করতে পারে। অ্যাক্সিডেন্টের পর আপনি যেটা বললেন যে অ্যাক্সিডেন্টের পর এত কিছুর পরও যে সে আবার চেষ্টা করছে, এবং তিনি রেগুলার এখান থেকে মানে শোনেন, নিজেকে নিয়ে কাজ করেন, এই জায়গাগুলোকে একটু অ্যাপ্রিসিয়েট করা আর অন্যকে সন্তুষ্ট করার চিন্তাটাকে একটু পরিবর্তন করা। মানে আমি নিজে আগে নিজেকে ভালো রাখবো, তারপরে আমি অবশ্যই অন্যের জায়গাটা দেখবো, তাই না? আমার নিজেই ভালো নেই তখন অনেকে আর কি বেশি হতাশ হয়ে যায়। ঠিক আছে, আমরা আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। হ্যালো, আমরা শুনছি। আপনি সবার আগে বলি, আপনাদের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা একটু জিরো করে দেবে? একদম শূন্য করে দাও। ওকে, ঠিক আছে,
বলো। প্রথমত বলি, আপনাদের অনুষ্ঠানটা আমার দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, হুম, আমি প্রায় দেখি। হ্যাঁ, তো তবে একটা অনুরোধ আছে, এত রাতে হওয়ায় অনেকেই দেখতে পারে না। যদি আচ্ছা। 10টা 10:30টায় হয় হুম, তাহলে অন্য সবার জন্য ভালো হয়। আচ্ছা। বা পরে যদি পুনঃপ্রচার করে না হয়। হ্যাঁ, পুনঃপ্রচার তো হয় না বোধহয়। না হয় না, ওটা যদি করা যায় তাহলে পুনঃপ্রচার করলে ভালো হতো। আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই। এটা আপনাদের কাছে এবং টিভি কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকলো। আচ্ছা, এখন আমি আমার সমস্যার কথা বলি। আমার Sure. ছেলেকে নিয়ে আমার একটু সমস্যা। ছেলে কত বয়স? বয়স 29 চলতেছে। আচ্ছা, হুম, হুম। ও ছোটবেলা থেকে একটু অবাধ্য, খুব বেশি অবাধ্য, কখনো কোনো কথা শুনতো না। আচ্ছা, এখনো তার এই জিনিসটা রয়ে গেছে। আর এমনিতে ওই ছোটবেলা আমি দেখতাম সে চুল কাটতে চাইতো না, এখন সে এই যে একটু বড় বড় চুল রাখে। বিয়ে দিতে চাচ্ছে, বিয়ে করুক, এখন করবে না, পরে পরে কবে করবে সেটার কোনো কিছু বলে না। হুম। একটাই কি তারপরে- ছেলে? হ্যাঁ একটাই ছেলে, হ্যাঁ, একটাই একটাই। মানে একমাত্র সন্তান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আবার আমাদের সাথে যে বাসায় থাকলে যে পাশে এসে একটু গল্প করা, বাবার সাথে বা আমাদের সাথে কখনোই না। ডাকলে বা হয়তো বা কখনো কথা বলার জন্য আসলো, দাঁড়ায় দাঁড়ায় একটু কথা বলে চলে গেল। আচ্ছা, আত্মীয় স্বজনের সাথেও কখনো মিশে না। আচ্ছা, ওকে। হুম। হুম, এখন এমনিতে ও কিন্তু খুব বন্ধুবৎস। হুম, ওর বন্ধু সব, অফিস স্কুল কলেজেও সে খুব বন্ধুদের সাথে মিশতো। তারপরে ইন্টারের পর থেকে সে চাকরি করতো ইউনিভার্সিটিতে ভর্তি, ওখানেও তার খুব ভালো গুডউইল ছিল, আচ্ছা, কাজেরও গুডউইল ছিল, মেলামেশারও খুব মেলামেশা করতো। হুম। হুম। ওর এখন গার্লফ্রেন্ড হয়নি কখনো? মেয়ে বন্ধু, মানে বিশেষ কোনো মেয়ে বন্ধু হয়নি? না, বিশেষ কোনো মেয়ে বন্ধু ছিল না। তবে এমনিতে তো স্কুল কলেজে পড়তো, ডিবেটিং ক্লাবে সাথে জড়িত ছিল, ওখানে কিছু মেয়ে বন্ধু ছিল, মেয়ে বন্ধু ছিল। হ্যাঁ, আমি হ্যাঁ। জিজ্ঞেস করেছি বিশেষ বন্ধু, মানে না না, সেটা ওরকম হয়নি। নয়। ওটা আমি জিজ্ঞেস করছি, আমি অনেকবারই জিজ্ঞেস করছি তাকে যে তোমার কি কোনো পছন্দ আছে কিনা, হ্যাঁ, বা হ্যাঁ। তোমার না, ও বলে যে না, ওরকম কিছু না। আচ্ছা, না, আমার মনে হচ্ছে বন্ধু বান্ধবরা অনেকেই বলে বিয়ের পর বিভিন্ন সমস্যার কথা, যার জন্য সে একটু বিয়ে করতে ভয় পায়। আচ্ছা, আচ্ছা, ওকে। হুম। মানে অন্য আমার বন্ধু যাদের বিয়ে হয়েছে তারা যে সমস্যার কথা যখন বলছে তখন ও ঘাবড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় একটু এই কারণে। কারণ আমার বোন একবার বলছিল তুমি এখন বিয়ে করো না, পরে তুমি আফসোস করবা, তোমার বন্ধুরা সবাই বিয়ে করে ফেলছে অনেকেই। ও বলে যে না, ওরাই এখন আফসোস করে কেন বিয়ে করলাম। আচ্ছা, ওকে। এই কারণে আমার মনে হয় আর কি এটা। আবার ও ও যে কাজ করছে, কোনো চাকরি করছে এখন? হ্যাঁ হ্যাঁ, চাকরি ওগুলো সে ইন্টারের পর থেকেই করতো, এবং আমি তো মাঝে মাঝে একটু খবর নিতাম। তারা সবসময় বলতো কাজে খুব সে ভালো। বাহ, পড়াশোনায় সে ভালো ছিল, স্কুল কলেজে ভালো, স্কুল কলেজে ছিল, সেন্ট জোসেফ স্কুল, রেসিডেন্সিয়াল কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে থাকতে ইন্টার পাস করার পরেই সে চাকরি শুরু করলো, এবং ওখানেও সে ভালো গুডউইল ছিল। এখনো মানে যেখানেই চাকরি করে ভালো সবাই বলে। কিন্তু ওর ওই যে আমি বললাম আরেকটা জিনিস হচ্ছে যে চুল কাটতে চায় না। ছোটবেলা আমি দেখছি একটু জোর করে চুল কাটতে। আচ্ছা, নাই বা কাটলো চুল, কি অসুবিধা হচ্ছে? না, বেশি বড় বড় দেখতে তো খারাপ। অসুবিধাটা কোথায়? ও পরিষ্কার পরিষ্কার রাখলেই তো হলো চুলটা, তাই না? হ্যাঁ, তবু আমাদের তো একটা সন্তান থাকার কারণে কি মনোযোগটা সবকিছু একজনের উপরেই চলে গেছে, এরকম কি ঘটেছে? হ্যাঁ, কখনো কখনো তো আমি এমনিতেও যখনই বাইরে টাইরে বন্ধু বান্ধবের বাসায় যেতে চাই তো আমি দিতাম। হ্যাঁ, ও সবসময় একটু বেশি বাঘ মুখা ছিল, তো বাইরে বেশি যাইতে চাইতো, ইয়ে করতো। তা আমি একটু খোঁজ খবর নিতাম যে সে কোথায় যাচ্ছে, বা গার্জিয়ানদের সাথে হয়তো বা কখনো একটু আলাপ করতাম যে আপনাদের বাচ্চারাও যাচ্ছে কিনা। এটাতে সে একটু বিরক্ত। হ্যাঁ, একটু খবর টবর বেশি নেওয়া হতো, যেটা ওর পছন্দ ছিল না, তাই না? ও মনে করা হতো ওর ব্যক্তিগত জীবনের উপরে হস্তক্ষেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে বিয়েতে যে অনীহা প্রকাশ করছে, বা বন্ধুদের যাদের বিয়ে হয়েছে তাদের নেগেটিভ কিছু কথা শুনেও আবার একটু ঘাবড়ে যাচ্ছে, ওর বাবা মার মধ্যেও বন্ধুত্বটা কেমন দেখেছে? মানে আমাদের সাথে
না না, বাবা মা দুজনের বন্ধুত্বটা ও ছোটবেলা থেকে কেমন দেখেছে? ও না, আমাদের বন্ধুত্ব অত খারাপ ছিল না তখন। আচ্ছা, মনে করেন আরো 10 জনের যেরকম সেরকম, তবে না না 10 জনের যেরকম সেরকম 10 জনের ব্যাপারটা মানে আলাদা আলাদা সব থাকে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা কাপল আলাদা। হ্যাঁ, তো সেটা ও কি দেখেছে বাবা মার মধ্যে ফ্রেন্ডশিপটা, মানে কিরকম দেখেছে ও দুজন? ভালোই দেখছে, ভালোই দেখছে। মানে ভালো ইটা না বলে ভালো কেন বলছি না আমরা? না মানে আমাদের যে দুজন আমাদের সম্পর্ক খারাপ ছিল সেরকম না। না না, খারাপের কথা জিজ্ঞেস করিনি, কোয়ালিটি অফ রিলেশনশিপ বলে একটা কথা আছে না, যে আমরা ঝগড়া করছি না কিন্তু আবার আমরা যে খুবই দুজন দুজনের জন্য অনেক কিছু করছি, খুব একটা একটা বাড়িতে একটা আনন্দময় একটা পরিবেশ আছে। না ওরকম বসে, ওর আব্বা একটু নির্বিলি মানুষ ছিল, চুপচাপ, বেশি চুপচাপ। হ্যাঁ হ্যাঁ, বেশি চুপচাপ। বাচ্চাদের বেড়ানো ঘুরানো বা হইতে করা বা বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে মাঝে মাঝে, এগুলো একেবারেই, কিংবা ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়া একসাথে ছিল না, এইগুলো মোটেই ছিল না। তবে এই কারণে আমি ছেলে যখন ওর বন্ধু বান্ধবের বাসায় যাইতে চাইতো বা জন্মদিন পালন করতে চাইতো, আমি সেটা করতাম। কিন্তু আমি চাইতাম যে ও একটু খেয়াল রাখার জন্য, হয়তো বা একটু খেয়াল রাখতাম, এই জিনিসটাই তার বেশি পছন্দ ছিল। হ্যাঁ, মানে ও ফ্রিডমটা মিস করতো আর কি তখন, হ্যাঁ, যে আমার বন্ধুদেরকে তো এত তদারকি করা হয় না, আমার ক্ষেত্রে কেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম না, বন্ধুদের গার্জিয়ানরা দেখা যেত আমাদের সাথে একটু যোগাযোগ করতো, কারণ আজকালকার মনে করেন নষ্ট হওয়ার পথে যেমন আছে, ভালো থাকার পথও আছে, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজকে আমাদের জন্য প্রশ্নটা কি? হ্যাঁ, এখন এই যে সে কারোর সাথে মিশতে, মানে বন্ধু বান্ধবের সাথে মিশে, অফিস আদালতে মিশে, কিন্তু বাসায় কারোর সাথে বা আত্মীয় স্বজনের সাথে মিশতে চায় না, বা তার যে বিয়েতে একটু এগুলো কি তার কোনো আচরণগত সমস্যা? ওকে, প্রশ্নটা পেয়ে গেলাম। হ্যাঁ, বা এটা যদি আচরণগত সমস্যা হয় তাহলে আমি কি কোনো মনোবিদ বা মনোচিকিৎসককে দেখাতে হবে? আচ্ছা, ঠিক আছে, খুবই খুবই একদম স্পেসিফিক কোশ্চেন, থ্যাংক ইউ ফর দ্যাট। একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কি? আমার একটু প্রশ্ন আছে। আপনি কি আপনার সন্তানের সিদ্ধান্তের ব্যাপারে তাকে নিজেই সিদ্ধান্ত দেন, নাকি তার সাথে নেগোশিয়েট করেন সিদ্ধান্তের ব্যাপারে? না, ও নিজেই, ওর মধ্যে ও কারো, আমি তো প্রথমে বললাম ও মোটেই কথা শুনতে না, ও যেটা ডিসিশন নেয় সেটাই সে করে। আচ্ছা, ছোটবেলা থেকে তার বাবা বা আপনারা তার সাথে কেমন সময় কাটাতেন, কোয়ালিটি কেমন সময় কাটাতেন তার সাথে? না, আমি তো সবসময় ওর সাথে থাকতাম, যেহেতু আমি হাউস ওয়াইফ ছিলাম, ওর সাথে আমি সবসময় থাকতাম এবং বাসায় ওকে আমি প্রচুর সময়। না, মানে কিভাবে সময় দিতেন তাকে? এমনি সাথে থাকা, বাসায় থাকা আর সময় দেওয়া দুটা তো একটু আলাদা। কিভাবে সময় দিতেন? তার সাথে খেলতেন, তাই ঘুরতে নিয়ে যেতেন, মানে এই জিনিসটা কিভাবে করতেন তখন? হ্যাঁ, না, ওই ঘোরাঘুরিটা একটু কম হচ্ছে, আমরা কখনো ঘোরাঘুরি করতে নিয়ে যাই নাই, কিন্তু ওকে ওর যেমন বন্ধু বান্ধব একটু জন্মদিন করতে চাচ্ছে সেটা আমি দিচ্ছি, বা কারোর বাসায় যেতে চাচ্ছে বন্ধু বান্ধবের, সেটা আমি দিচ্ছি, বড় বন্ধু বান্ধবরা বাসায় আসবে সেটা আমি দিচ্ছি, কিন্তু আমাদের সাথে হয়তো বা আমরা কোথাও নিয়ে যাই না। আত্মীয় স্বজনের পাশে নিয়ে যেতাম। না, আপনি তার সাথে কি সময় কাটাতেন সেটা বলেছি। আমি ভালোই সময় কাটাইতাম এবং ভালোই প্রথম না না জিজ্ঞেস করেছেন ডক্টর যে কি কি করে সময় কাটানো, মানে শুধু তার সাথে থাকা নাকি কোনো অ্যাক্টিভিটি করা হতো? ও না, অ্যাক্টিভিটি তেমন করা হয় না। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এখন যখন উনি বন্ধুদের সাথে ঘুরছেন বা আপনাদের সাথে সময় কাটাচ্ছেন না, অন্যদের সাথে সময় কাটাচ্ছে, তো এই জিনিসগুলো নিয়ে আপনি আসলে কিভাবে তার সাথে কথা বলেন? আপনি কি অভিযোগের সুরে কথা বলেন? মানে না, আমি ওইভাবে কখনো অভিযোগ করি না। হ্যাঁ, তবে অনেক সময় আছে একটু হয়তো বা রাত করে ফিরতেছে, বা তখন আমি হয়তো বলবো এত রাতে কেন বাইরে, কোথায় যাচ্ছ তুমি, বা কি করো, সময় মতো কেন বাসায় ফিরো না, এরকম আর। এগুলো যখন বলেন তখন ওর কাছ থেকে আপনি কি রকম রিঅ্যাকশন পান? ও কি মাঝে মাঝে রেগে যায়? হ্যাঁ, কখনো কখনো রেগে যায়, আবার বলে আমি অফিসের কাজে ছিলাম, এরকম। আচ্ছা, ঠিক আছে, ডান, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই পরিষ্কার ভাবে বলা হয়েছে আমাদেরকে, সেজন্য অনেক ধন্যবাদ আরেকবার। হ্যাঁ, বিলকিস।
আচ্ছা, যেটা হয়েছে একটাই সন্তান, তো যাদের একটা সন্তান থাকে বাবা মার এক্সপেকটেশন ফোকাসটা সব ওইদিকে চলে যায়। আর একটা শিশু যখন কৈশোর বয়সটার মধ্যে দিয়ে যায় তখন কিন্তু তাদের নতুন একটা আত্মপরিচিতির বিকাশ ঘটে, আইডেন্টিটি গ্রো হয়, সে তখন নিজের মতো করে একটা জগৎ তৈরি করতে চায়। তো ওই যে ওকে খুব বেশি প্রোটেক্ট করা হয়েছে, বা এটাকে আমরা ওই যে হেলিকপ্টার প্যারেন্টিং বলি, যে হেলিকপ্টারের মতো সারাক্ষণ বাচ্চাটার পেছনে ছোটা, আতঙ্ক থেকে যে কিছু, হ্যাঁ উপর থেকে দেখা কিছু হয়ে যাচ্ছে না। তো এই বাচ্চাগুলো হয় কি একটা পর্যায় পর রিভিলিয়াস হয়ে যায়। তিনি কিন্তু বললেন, অবাধ্য শব্দটা বললেন। অবাধ্য মানে হচ্ছে তাকে যে এত মনিটর করা হচ্ছে তিনি তো এটা নিতে পারছে না, তার সবসময় মনে হচ্ছে কেউ না কেউ আমার দৃষ্টিতে আছে। তো তখন সেটা ম্যানেজ করতে না পেরে ওই যে অবাধ্য হিসেবে, মানে তিনি হয়তো এমন কিছু করেন যেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না। তো তিনি একটা তার নিজের মতো করে একটা জগৎ তৈরি করেছেন, তার একটু চুল বড় রাখতে ভাল লাগে, মানে তার সেটাই তার জগৎ। তো সেই জায়গায় যে তো আমরা আসলে খুব একটা পরিবর্তন করতে পারবো না যদি সে না ইচ্ছা করে পরিবর্তিত হতে চায়। এবং যত চাইবো করতে ততই কিন্তু সে একটু মানে আরেকটু রিবেলিয়াস অ্যাটিটিউড দেখাবে, আরেকটু বিদ্রোহী হয়ে উঠবে আর কি। এই জায়গাটা মা যেটা করতে পারেন যে তুমি বিয়ে করো এরকম না করে ছেলের সাথে চুল কাটো বিয়ে করো, এগুলোকে একটু বাদ দেওয়া যায় কিনা। ছেলের সাথে একটু চা খেতে খেতে যে বিয়ে নিয়ে আসলে তার কি ভাবনা, আমরা যদি কথাগুলো এভাবে বলি, বিয়ে না জীবন নিয়ে কি ভাবছে সে, হ্যাঁ তুমি বিয়ে করো তাহলে কিন্তু আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, কিন্তু আমরা কিন্তু ওর কাছ থেকে জানতে চাইতে পারি যে তুমি আসলে কি ভাবছো, বা তোমার ফিউচার প্ল্যান, লাইফটাকে কিভাবে প্ল্যান করবে। হ্যাঁ, এভাবে একটু কথা বলে দেখা যেতে পারে। আর মনে হচ্ছে যে মা যদি ছেলেকে বলেও থাকে চলো আমরা কোনো মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে যাই, ছেলে আসলে কতটা ওটা গ্রহণ করবে সেটা কিন্তু আমরা জানি না। ছেলে তো এটাকে সমস্যা হিসেবে দেখছেও না, তিনি তার মতো করে হয়তো বেশ ভালোই আছেন। তো সেই জায়গাগুলো একটু ভাবনার বিষয়। সেজন্য মাই যদি কোনো হেল্প নেন, যেহেতু আমাদের প্রোগ্রামটা রেগুলার দেখে, আমরা খুবই কৃতজ্ঞ তার কাছে। আমি আবারও বললাম একই কথাই। তো এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় মা বাবাও কিন্তু, তারাও তো কষ্ট পাচ্ছেন মা বাবা হিসেবে, তারাও কিন্তু চিন্তা করতে পারেন যে আমরা একটু কারোর সাথে একটু কথা বলে বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। এবং মা কিন্তু নিজের ভালো থাকাটা একটু গুরুত্ব দিতে পারে, মানে তার ছেলের মাধ্যমে তার ভালো থাকতে হবে এটা কিন্তু না। আমরা সবাই বাবা মারা এত বেশি সন্তানকে ফোকাস করে জীবনের সবকিছু তৈরি করে ফেলি, সেখানে আমার নিজের চাওয়া, নিজের ভালো লাগা, সেই জায়গাগুলোকে উপেক্ষা করি। তো মা কিন্তু এই জায়গাটা একটু ফোকাস করতে পারেন যে ছেলে ছাড়াও আমার জীবনে আর ভালো থাকার কি কি জায়গা আছে, আমি নিজের যত্নটা নিচ্ছি কিনা। আসলে মা খুব একা মনে হচ্ছে আমার কাছে, কারণ হাজবেন্ড খুব কথা বলেন না, বলেন যে খুব নিরিবিলি থাকেন। তো ছেলেটাও যদি একটু দূরে সরে যায় মার কিন্তু কষ্টও হচ্ছে। আমি তার কষ্টটা কেন জানি অনুভবও করলাম যে একটু একাকিত্বে হয়তো ভুগছে। একটা জীবনের একটা বয়সে এসে আমরা কিন্তু একটু মনে হয় যেন আমি বোধহয় একা হয়ে পড়ছি, সবার মাঝখান থেকে ছিটকে পড়ছি, এরকম একটা একাকিত্ব মনে হয় তাকে পেয়ে বসেছে, আমার কাছে এরকম লাগছে। এর জন্য তার নিজের যত্নটা খুব দরকারি, যেটা তুমি খুব রাইটলি বলেছো। ঠিক আছে, যাব ডক্টর চিরঞ্জিত। ছোটবেলা থেকেই তার বাবার সাথে ছেলের সম্পর্কটাও খুব বেশি গভীর ছিল না, আর মাও কথাবার্তা হয়নি, কিন্তু সেই কোয়ালিটিটা আমি বলতে উনি যেটা বুঝাচ্ছে আমরা উনি হয়তো বুঝতে পারছেন না। আসলে ওই সময়টা কাটাতে কিন্তু আনন্দময় যে সময়, একদম সন্তান তার মার সাথে শেয়ার করে গল্প করে তার মনের মধ্যে যে আনন্দের জায়গাটা তৈরি হয় সেই জায়গাটা তৈরি হয়নি। এই জন্য তার কিন্তু বন্ধুত্বের প্রতি তার আকর্ষণ ছিল। মা বললেন যে ছোটবেলা থেকে সে অনেক বন্ধু ছিল, বন্ধুর সাথে সে মিশতো, তার আমার মনে হয় ওই দূরত্বের জায়গাটা সে বন্ধুদের সাথে সে মিট আপ করতে পারতো। এবং পরবর্তীতে মাসের দূরত্ব তখন আরও বাড়ে, কিন্তু একটা পর্যায়ে যত মাসি বুঝতে পারছেন যে সম্পর্কটা এখন একটু ভালো হলে ভালো হতো, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। আসলে তখন বন্ধুদের সাথে অলরেডি তার মধ্যে একটা ভালো সম্পর্ক আলাদা জগৎ তৈরি হয়ে গেছে, এবং তাদের প্রতি তার একটা ভালো লাগা কাজ করছে। মা বা বাবার প্রতি সময় কাটানো তার কাছে অতটা আনন্দময় না, এই জন্য সে মার সাথে কিন্তু বাবার সাথে সময় কাটে কিনা মার সাথেও কিন্তু ছোটোখাটো কথা বলে চলে যায়। এখন মা কী যদি অ্যাপ্রোচ করতো, এখন মার অ্যাপ্রোচটা যদি অর্ডারিং টাইপের অ্যাপ্রোচ করে, বা যদি মা যদি এমন হয় যে তার পড়ালেখা ছাড়া কোনো গল্প করেন না, পড়ালেখা কী হলো, তাহলে এটা অবশ্যই বাচ্চার সাথে কখনো সম্পর্কের জায়গাটা সুন্দর হবে না। এবং সবসময় যদি মা যদি মনে করেন যে বন্ধুদের সাথে আমি ঘুরতে নিয়ে যেতাম, ওরা ঘুরতে ওই জায়গাটা আমি প্রমোট করছি, তাহলে কিন্তু এখানে মা কিন্তু নিজের মার্কেটিং করতে পারেন, উনি ফ্রেন্ডের মার্কেটিং করেছেন, সেই কারণে কিন্তু দূরত্বটা আরও বেড়ে গেছে। তো আমি মনে করি যেহেতু মা এখন মনে করছেন যে
সন্তানের সাথে তার সম্পর্কটা সুন্দর হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি মনে করি তাকেও তার আচরণের জায়গাটাও কিছু পরিবর্তন করতে হবে। তো সন্তানের সাথে তার এক্সপেকটেশনের জায়গাটা পুরোপুরি না, কিন্তু তার সন্তানের সাথে সময় কাটানো তার একটু ভালো লাগে, এই জায়গাটা উনি এক্সপ্রেস করতে পারেন, বলতে পারেন যে তোমার সাথে সময় কাটলে আমার ভালো লাগে, কথা বললে আমার একটু ভালো লাগে, তোমাকে দেখলে একটু ভালো লাগে। কিন্তু ওই যে অনেক সময় যেটা হয় যে বিয়ের জন্য চাপ দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় সন্তানরা মার সাথে কথা বলতে চায় না। একদম। আর তাছাড়া একটা ছেলে কিন্তু আরেকটু ম্যাচিওর হয়ে বিয়ে করলে কিন্তু ভালো। আমি মনে করি ছেলেরা একটু দেরি করে, ইমোশনাল ম্যাচিওরিটি ছেলেদের একটু দেরি করে হয়। সো একটু যদি 30 পরে বিয়ে করে আমার মনে হয় সেটা একদিক থেকে ভালো। তো 29। হ্যাঁ, কিন্তু গার্জিয়ান তো ওই যে ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং তো, এবং গার্জিয়ান তুলনা করে যে তার বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গেছে, সেজন্য তার বিয়ে এসে সব নেগেটিভ কথা বলেছে বিয়ের সম্পর্কে, ও তো ঘাবড়েও যাচ্ছে ওখান থেকে। এইজন্যই তো তাদের চাপটা তৈরি হয়েছে। আজকে বন্ধু বান্ধব বিয়ে না করতো তাহলে হয়তো বিয়ের ব্যাপারে মার হয়তো তার চাহিদা থাকতো না। তো বন্ধু বান্ধব সব বিয়ে করেছে বলে তার এখন বিয়ে করতে হবে। এই জায়গাটাতে আমি মনে করি একটু পরিবর্তন আনা দরকার। এবং সন্তানের ক্ষেত্রে যে এই বন্ধু বান্ধবদের সেই শেয়ারিংগুলো মার সাথে যদি ছেলেটা করতে পারতো তাহলে মনে করি এখানেও কিন্তু কিছু জায়গায় পরিবর্তন হতে আসতো। একদমই। আর যেহেতু বাবা মার মধ্যে একটা কামনেস ছিল, দুজনের মধ্যে সম্পর্কের জায়গায়, ইমোশনাল জায়গায় একটা কামনেস ছিল, এটাও কিন্তু সন্তানের কাছে এই বিয়ের জায়গায় আকর্ষণের জায়গাটা কিন্তু আমি মনে পিছিয়ে দিয়েছে। এবং তার এই জন্য কিন্তু কোনো রিলেশনশিপের কোনো হিস্ট্রি কিন্তু মা পাননি কখনোই কোনো মেয়ের সাথে। এই জায়গাটাও কিন্তু একটা কারণ। সেটাই। আমরা একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি, শুনতে পাচ্ছি। জি মিস, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তো তাড়াতাড়ি বলতে হবে, আমাদের সময় প্রায় ফুরিয়ে গেছে। আপনার হাসি দেখলেই তো ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। ফোন পেলে আমরাও খুব খুশি হই। হ্যাঁ ওকে। আচ্ছা মিস, আমি তো মানে আমার বউটা একটু পাগল। কি রকম? এই যে একটু মানে বাইরে বাইরে বেশি বেড়াতে চায়। বউ কোথায় এখন? বউ আপনাকে দেখছে পাশে বসে আছে। আচ্ছা, আমাকে দেখছে না, অনুষ্ঠান দেখছে। ওকে, দেখছে। হ্যাঁ ওকে। তো কি করে? শুধু বাইরে ঘুরতে চায়? বাইরে ঘুরতে চায়। 2টা বেবি আছে। একটু আগে যে আপনি বললেন যে বেবি আছে 2টা, ওদেরকে নিয়ে একটু সময় কাটানো। ওর মেইন ফোকাস হচ্ছে হাজবেন্ডের দিকে, বেবিদের দিকে ওর ফোকাসটাই নাই। আচ্ছা ওকে। কি রকম ফোকাস নাই বলতে আমরা কি কোনটা থেকে বলছি ফোকাস নেই? ফোকাস নাই বলতে যে টিচার এসে পড়াচ্ছে, এরপরে যে টিচার তার পড়াটা একটু কি পড়ালো ফলো আপ করা, বা টিচার দেওয়া হয়েছে দ্যাটস অল, স্কুলে যাবে দ্যাটস অল। তারপরে মানে ডিসিপ্লিনের মধ্যে যে থাকার বিষয়টা ওইটা না, কত রাতে ঘুমাতে গেল ওইটা কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে বাচ্চাদেরকে ডিসিপ্লিন করাটা অত হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেক্ষেত্রে তো মানে প্যারেন্টিংটা তো একটা যৌথ প্রযোজনা, তাই না? স্বামী স্ত্রী মানে বাবা মা দুজনকে মিলেই করতে হয়। তো সেখানে মানে ডিসিপ্লিনের ক্ষেত্রে দুজনের প্ল্যান করে করা দরকার না যে আমি মিস একটু পাগল কথা বলবে, কথা শুনেন, ও পাগলটা একটু কথা বলবে। হ্যাঁ শিওর, ওয়াইফ কথা বলবে। পাগলটা কেন বলছি আমরা ওকে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তোমাকে বারবার পাগল বলা হচ্ছে, কিন্তু এটাই তো তুমি প্রতিবাদ করো না কেন? না, প্রতিবাদ করলেই তো সমস্যা। আমি তো আসলে মানে আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমাদের একটা গ্যাপ হচ্ছে, আমার তার এইজের গ্যাপ অনেক বেশি। কি রকম? কত তোমার কত আর তার কত? আমার হচ্ছে 36 আর ওর হচ্ছে মানে 18 বছরের ডিফারেন্স। আচ্ছা, প্লাস 18 মানে হচ্ছে 4 আর হচ্ছে 5, 54। জি জি জি। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু চঞ্চল। বাচ্চাদের কিন্তু আমি একটু স্কুলে আছি, বাচ্চারা আমার সাথে স্কুলে যায়। বাচ্চাদের ওদের বয়স কত বাচ্চাদের? একজন ক্লাস 8 এ পড়ে আর একজন ক্লাস 3 তে পড়ে। আচ্ছা ওকে, ঠিক আছে। আমি সবই করছি, সংসার করছি, কাজ করছি, সবই করছি, কিন্তু তার ভাষ্যমতো আমি কিছুই করি না। আচ্ছা, আমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই, আমার কাছে সাথে আছে, বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি, মানে সব রান্না করছি, সব এভরিথিং করছি, কিন্তু তার কমপ্লেন হচ্ছে আমি কিছু করি না।
যেমন মানে সে আমি তার দিকে ফোকাসটা বেশি কেন, মানে হয়তো সে বাইরে যাচ্ছে, আমি ফোনটা করছি, ফোন দিয়ে জিজ্ঞেস করছি কোথায় আছো, সেটা সে পছন্দ করে না। তার ধারণা আমি তাকে সন্দেহ করছি, বা এসে বলবো যে তুমি আমাকে কেন ফোন দিচ্ছ, বা বাইরে গেল ফোনটা অফ করে রাখলো। হ্যাঁ, আমি আমার সাথে কমিউনিকেট, আমি হয়তো আম্মুর বাসায় একদিন গেলাম, বাস আমার সাথে আর যোগাযোগ মানে আর রাখতে চাই না। আমি বাসায় আসলে আসবো, মানে আমার প্রতি যে অ্যাট্রাকশন, যে বউ বা মানে মানুষের সামনে আমাকে ইনসাল্ট করে ছোট করে, এটা তার একটা খুব আনন্দের জায়গা, যে দারোয়ান, তারপরে বুয়া, যে কেউ আত্মীয় স্বজন সবার সামনে যে এরকম পাগল নিয়ে মানে আমি মানে সবসময় আমাকে এটা কি বিয়ের পর থেকেই করছে, বিয়ের পর থেকে হচ্ছে এটা? হ্যাঁ এরকমই, মানে এরকমই। আমি আসলে এটা মেনে নিয়েছি। আমি ফোনটা আসলে মানে আমি সবই করছি, প্রত্যেক উইকেন্ডে বের হচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, কক্সবাজার যাচ্ছি, মানে সবই করছি, কিন্তু মানে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো মানে অ্যাট্রাকশন নেই যে আমি খুব বেশি অ্যাট্রাক্টেড, যেমন আমি খাচ্ছে কিনা প্রতিবেলায়, আমি সবকিছু করতে চাই, কিন্তু এই কেয়ারিংটা সে পছন্দ করে না। বেশি কেয়ারিং আমি আমার মতো তুমি একটু ওভার কেয়ার করছো বলে মনে হচ্ছে তার কাছে, উনি একটু চাপ বোধ করছেন সেখান থেকে। কিন্তু এখন আমাকে একটু বলো যে তোমাদের বয়সের এতটা গ্যাপ কেন? এভাবে কি বিয়ে মানে তোমরা তো পারিবারিক ভাবে কি বিয়ে হয়েছিল? না না, আসলে আমাদের হচ্ছে এই যে বিয়েটা হচ্ছে একটু মানে স্বাভাবিকের বাইরেই। সে হচ্ছে আমার একটা রিলেটিভ, আমি আসলে নিজেই বিয়ে করেছি, আমার মানে ফ্যামিলির এগেইনস্টই বিয়ে করেছি। এইজন্যই পাগল। তো নিজেদের পছন্দের বিয়ে আর কি, তাই তো? হ্যাঁ, এই যে 15 বছর হয়ে গেছে, তারপরও তার ধারণা যে মানে আমি নাকি বিয়ে করেছি, মানে এটা সে স্বীকারই করে না, মানে সে বিয়ে করেছে, আমি জোর করে বিয়ে করেছি, এটা সব সময় বলবে। মানে তোমার হাজবেন্ডের মতামত হচ্ছে তুমি জোর করে বিয়ে করেছো, সে বিয়ে করতে চায়নি? জি জি। বিয়ের সময় তার বয়স কত ছিল, তোমার বয়স কত ছিল? তার 40+। আচ্ছা। আর আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বয়স বলো। 20-21 এমন হবে। 22-23। এরকমই। হ্যাঁ, 20s, আর্লি 20s এ আর কি ছিলে। হ্যাঁ, ওকে। তাহলে এখন তোমার মানে তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? এই যে আমি আমার সাথে তার মানে আমি আমার ফলটা কি, আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে। হ্যাঁ, তোমাদের একদম লাস্ট মোমেন্টে ফোনটা এসেছে, তো প্রশ্নটা করে ফেলো, কি প্রশ্ন তোমার? হ্যাঁ, আমি কি করলে আমাদের এই গ্যাপটা মানে একটু কমবে? আমার কি কোনো দোষ আছে? আমার দোষটা কি? না, এটা তো খুব ভেগ প্রশ্ন হলো। আমাদের 4 মিনিট মাত্র সময় আছে, খুব স্পেসিফিক প্রশ্ন করো। খুব স্পেসিফিক প্রশ্ন করো, যে এটা জানতে চাচ্ছি। স্পেসিফিক মিস, আমি বলি স্পেসিফিক প্রশ্নটা, সে সব সময় কেন, কোথায়, কি, কেন? না না না, এটা প্রশ্ন হলো না, তাই এটা আবার স্ত্রীর সম্পর্কে কিছু বলা হচ্ছে। প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্নটা হচ্ছে আসলে এই যে মানে বেশি কেয়ারিংটা কি রিলেশনশিপ কে ক্ষতিগ্রস্ত করে কিনা? ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের কথা বলার সময় নেই, আমাদের অতিথিরা আলোচনা করবেন। দুজনকে অনেক ধন্যবাদ। আশা করছি যে আমরা আরেকদিন কথা বলার সুযোগ পাবো। আজকে একেবারে সময় দেওয়া গেল না। আমরা অতিথিদের কাছে যাচ্ছি, তারা কিছু বলবেন এর ব্যাপারে। হ্যাঁ, চিরঞ্জীব। হাজবেন্ড এখানে তার কেয়ারিং এর জায়গাটাকে উনি সন্দেহের চোখে দেখছেন বা নেতিবাচকভাবে দেখছেন, এবং এটাকে উনি অনেক ক্ষেত্রে মন থেকে রিজেক্টও করছেন। তাই সেক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে, এবং ওনার ক্ষেত্রে একটা মিস ইন্টারপ্রিটেশন তৈরি হচ্ছে যে বাচ্চার প্রতি তার কেয়ারিং নেই আর তার প্রতি ওভার কেয়ারিং। এইটার জায়গা থেকে কিন্তু তার মধ্যে একটা ওয়াইফের প্রতি ক্ষোভ জন্মাচ্ছে, এবং ক্ষোভের জায়গা থেকেই হয়তো উনি হয়তো ওইভাবে সিরিয়াসলি না, কিন্তু উনি পাগল বলছেন, হয়তো এই কথাগুলো বলছেন। কিন্তু আমার মনে হয় ওয়াইফের ওই জায়গাটা ঠিক করতে হবে যে উনি আসলে যে জায়গাগুলো করছেন এগুলো কি ইলজিক্যাল কিনা, এগুলো কি আসলে অপ্রয়োজনীয় কিনা, এবং এগুলো কি তাকে কী জায়গায় ক্ষতির সম্মুখীন করছেন। তার কাছে যদি মনে হয় তার অতিরিক্ত কেয়ারিং তার এইসব জায়গাগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে, এগুলো সরাসরি যদি হয়, তাহলে তো এই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের নিজেদের মধ্যে ডিসকাশনগুলো খোলামেলা আলোচনা করে এখানে একটা সমঝোতা আসা সম্ভব। তারপরে যদি মনে হয় যে কেয়ারিং বেশি করছে এবং
সেক্ষেত্রে সমাধানে আসতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প ওনারা নিতেই পারেন। এবং আমি মনে করি ওনাদের এই সমস্যার কারণে কিন্তু সে বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হবে, এবং বাচ্চারা কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলোতে পড়বে। তাদের লেখাপড়ার জায়গাগুলো কাজ করবে, হয়তো তাদের টিচার পড়াচ্ছেন, কিন্তু তারা কিন্তু যদি এই যে হাজব্যান্ডের মধ্যে এই সমস্যা থাকে, ব্লেমিং ব্যাপারগুলো থাকে, তারা ওয়াইফও কিন্তু না মেন্টাল পিস পাচ্ছেন, হাজব্যান্ডও কিন্তু মেন্টাল পিস পাচ্ছেন না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি স্ট্রাকচারটাই কিন্তু আমি মনে করি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি ওনাদের ক্ষেত্রে যদি ওনারা ইমিডিয়েটলি এই ক্ষেত্রে না পারেন সমাধানের ক্ষেত্রে, ওনারা একটা আলটিমেটাম নিতে পারেন যে ঠিক আছে আমরা চেষ্টা করলাম, তারপরে মনে করি প্রফেশনাল হেল্পে চলে যাওয়া উচিত ওনাদেরকে, তাহলে আমি মনে করি একটা সুন্দর সমাধানে আমরা যেতে পারি। আচ্ছা, আমি প্রথমে হাজব্যান্ডের উদ্দেশ্যে বলবো, তারপর ওয়াইফের উদ্দেশ্যে বলছি। তো হাজব্যান্ডের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, হয়তো তিনি মজার ছলেই বলছেন পাগল বা পাগলনি, ওয়াইফ যেটা বলেন যে সবার সামনেই বলেন, মজার ছলে বলুক বা যেভাবে বলুক, এখানে কিন্তু স্ত্রী অপমানিত বোধ করেন। হ্যাঁ, এবং উনি কিন্তু বলেন যে আমি জিনিসটা মেনে নিয়েছি, বলছে এখন হয়তো সেভাবে প্রতিবাদ করছে না, কিন্তু এটা কিন্তু তাকে কষ্ট দিচ্ছে, একটা কষ্ট আছে ভেতরে। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে সম্মান। সেই সম্মানটা যাতে আমি প্রোভাইড করি আমার ওয়াইফকে। আমি যদি আমার ওয়াইফকে যদি তিনি এভাবে অসম্মান করে থাকেন, একটা পর্যায়ে পর কিন্তু বাচ্চারাও মাকে অসম্মান করা শুরু করে, কারণ বাচ্চারা কিন্তু অবজারভেশনের মাধ্যমে শেখে। তো এই জায়গাটা একটু সম্মান প্রদর্শন করা। আর হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করতাম, সময়টা নেই তো এই জন্য জিজ্ঞেস করিনি, যে স্ত্রীর এতগুলো কথা তিনি বললেন, অভিযোগ করলেন, স্ত্রীর কি আসলে কোনো গুড কোয়ালিটি আছে কিনা? তারা অনেক বছর সংসার করছেন, 15 বছর সংসার করছেন, তো স্ত্রীর যদি একদমই উদাসীন হতো তার পক্ষে কিন্তু সম্ভব হতো না। আর 2টা বাচ্চা তাদের, তো সেই উদাসীন তো বলছে না, স্ত্রী খবর বেশি নিচ্ছে, বাচ্চাদের প্রতি উদাসীন বলেছেন, ও বাচ্চাদের প্রতি উদাসীন এবং হচ্ছে তার প্রতি অতিরিক্ত। তো আর স্ত্রীর ক্ষেত্রে এই জায়গাটায় বলবো, আমি হয়তো একজনকে কেয়ার করছি, কিন্তু সে কিভাবে রিসিভ করছে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। শুধু আমার দিক থেকে আমি দিয়ে যাচ্ছি, কিন্তু সে কি আসলে রিসিভটা সেভাবে করতে পারছে কিনা, বা সে আমার দেওয়াটাকে সম্মান করছে কিনা। হ্যাঁ, তাহলে যদি সে দেওয়াটাকে সম্মান না করে বা রিসিভ না করে, আমার আসলে দেওয়ার অর্থটা তো মিনিংফুল আসলে হয় না। তো এই জায়গায় স্ত্রীর প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তিনি যাতে এই জায়গাটা একটু কাজ করেন হাজব্যান্ডের সাথে, মানে হাজব্যান্ড কোন পর্যন্ত আনকমফোর্টেবল হয়ে যায়, কোন পর্যন্ত কমফোর্টেবল থাকে এবং কখন সে যে আনকমফোর্টেবল হয়ে যায়, এটা বোঝা একটু। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম ফুরিয়ে গেল আজকে বেশ কটা ফোন ছিল, চেষ্টা করেছি আমরা আমাদের সাধ্যমতো কথা বলতে। আর দুজনকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে আজকে। আর সুপ্রিয় দর্শক, একেবারে শেষ ঘন্টা পড়ে গেছে। আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি যে শৈশবে যদি মানে যৌন নির্যাতনের শিকার হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেটি তার পরবর্তীতে তার কি কি হুমকি সৃষ্টি করতে পারে, সে পরবর্তীতে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, সেটা আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। কাজেই অনুষ্ঠানটা ব্যাপারটা একটু সেনসিটিভ, আমরা আশা করছি সুন্দরভাবে আলোচনা উঠে আসবে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।